নীল শাড়ি আর নীল চুড়ি পরে তুমি সামনে থাকলে আমি নেশায় পড়ে যাই স্নেহা। আচ্ছা, আর নেশার ঘোরে পড়লে মনে তোমার আর কি আসে শুনি? তখন মন চায় তোমার ভালোবাসা দিয়ে তোমার মনে ভালোবাসার রং এঁকে দেই। তারপর? অনুপমের বুঝতে আর বাকি নেই, স্নেহা অনুপমের স্পর্শ চাচ্ছে। অনুপম তখন স্নেহাকে জড়িয়ে ধরে লিপ কিস করে। স্নেহা একদম চুপ হয়ে যায়, আর কোনো কথা বলতেছে না। সরি স্নেহা, তোমার কাছে কি আমার স্পর্শ ভালো লাগেনি? আমি তাহলে চলে যাই। অনুপম যেই চলে যেতে চাইলো, স্নেহা পেছন দিক থেকে শক্ত করে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, এই তোমার ভালোবাসা? কোনটা আমার ভালো লাগলো আর কোনটা লাগলো না সেটাও বোঝো না। নীল শাড়িতে তোমায় দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। কন্ট্রোল করারই বা কি দরকার? আর তোমাকে কি বলেছি যে কন্ট্রোল করো? আর এভাবে কি দেখছো? ছেলেটার ঠোঁটের কোণে একরকম রহস্যময়ী হাসি, যে মেয়েটার একদম সামনে এসে দাঁড়ালো। মুখটা এতটাই কাছে যে নিঃশ্বাসের গরম ভাব টের পাওয়া যাচ্ছে। স্নেহার শ্বাস দ্রুত হচ্ছে, হাত কাঁপছে। আমার এমন লাগছে কেন অনুপম? অনুপম আর অপেক্ষা করলো না, সে মেয়েটার কোমর চেপে ধরে এক ঝটকায় নিজের দিকে টেনে আনলো। অনুপম প্লিজ। তুমি তো বললে পারবে না আমাকে থামাতে। এটা ঠিক নয়। ভালোবাসায় ঠিক ভুল থাকে নাকি? সে স্নেহার কানের কাছে মুখ আনলো, তার নিঃশ্বাসের উষ্ণতায় স্নেহার গালে লাগছে। ভালোবাসলে পাগলের মতো করেই ভালোবাসতে হয় স্নেহা। এরপর সে আস্তে করে স্নেহার গালে ঠোঁট ছোঁয়ালো। স্নেহার চোখ বন্ধ হয়ে গেল। দরজায় প্রচণ্ড শব্দ হলো। স্নেহা, দরজা খোলো, জানি তুমি ভেতরে আছো। স্নেহা চমকে উঠে গেল। ও নো, এখন কি হবে? অনুপম দ্রুত স্নেহাকে নিজের পেছনে সরিয়ে দিল। কে রিশাদ? আমার বাগদত্তা। দরজায় আবার জোরে ধাক্কা পড়ল। রিশাদের গলার স্বর রাগে কাঁপছে। স্নেহা, দরজা খোলো। স্নেহার মুখ ফ্যাকাশে হয়ে গেল, তার চোখে ভয় স্পষ্ট। সে দরজার দিকে এগোতে গেলে অনুপম হাত ধরে আটকে দিল। দরজা খুলতে যাস না। স্নেহা অবাক চোখে অনুপমের দিকে তাকালো। কিন্তু আমি কি বলবো? তুমি কিছু বলবে না, আমি দেখছি। অনুপম দরজার কাছে গেল। স্নেহা পিছনে দাঁড়িয়ে নিঃশব্দে তাকিয়ে রইল। দরজা খুলতেই ঋষাদ ক্ষিপ্ত চোখে ভেতরে ঢুকে পড়ল। এটা কি হচ্ছে স্নেহা? স্নেহা কোনো উত্তর দিল না। আমি জিজ্ঞাসা করছি এই লোকটা কে? অনুপম শান্ত গলায় কথা বলল। লোকটা নয়, নাম অনুপম। ঋষাদ বিস্মিত চোখে স্নেহার দিকে তাকালো। তুমি কিছু বলবে না? ঋষাদ, তুমি ভুল বুঝছো। ভুল? মাঝরাতে বন্ধ দরজার পেছনে তুমি আর একটা ছেলেকে দেখে আমি কি ভাববো? স্নেহা কোনো উত্তর খুঁজে পেল না। অনুপম একটু এগিয়ে এলো। স্নেহা, যা বলার বলবে, তোমার সামনে দাঁড়িয়ে, লুকিয়ে নয়। ঋষাদের চোখে সন্দেহের আগুন, স্নেহার চোখে দ্বিধা। আমি আজ বুঝতে পারছি তুমি আমাকে নিয়ে কখনো সিরিয়াস ছিলে না। ঋষাদ এক ঝটকায় পিছিয়ে গেল। কয়েক মুহূর্ত স্থির দাঁড়িয়ে থেকে চলে গেল দরজা খুলে। স্নেহা চুপচাপ দাঁড়িয়ে ছিল। অনুপম তার দিকে তাকালো, মুখে মৃদু হাসি। জানো, তুমি কখনো ভুল করবে না, আমি তোমার পাশে আছি। স্নেহা গভীর দৃষ্টিতে অনুপমের দিকে তাকালো। তার মনে এক ঝড় বয়ে যাচ্ছিল। এই মুহূর্তে সে কারো সাহায্য ছাড়া দাঁড়িয়ে থাকতে পারবে না। ঋষাদ চলে যাওয়ার পর ঘরে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। স্নেহা দরজার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। তার মনে হাজারটা প্রশ্ন, কিন্তু উত্তর নেই। চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? স্নেহা ধীরে ধীরে অনুপমের দিকে ফিরল। আমি সত্যিই জানি না আমি কি করছি। এখনো জানতে হবে না, শুধু নিজের মনের কথাটা শোনো। স্নেহা কিছু বলতে গিয়েও থেমে গেল। অনুপম তার দিকে তাকিয়েছিল গভীর চোখে, যেন সে স্নেহার মন পড়তে পারছে। তুমি আমার জীবনে এভাবে এলে কেন? হয়তো তোমার জন্যই। স্নেহার শ্বাস ভারী হয়ে এলো। কিছুক্ষণ চুপ থেকে সে আবার দরজার দিকে তাকালো। ঋষাদ কি ভাবছে এখন? সেটার চিন্তা করতে চাও? স্নেহা দীর্ঘশ্বাস ফেলল। আমার ভাবা উচিত নয়, তাই না? একদম না। অনুপম একটু এগিয়ে এসে স্নেহার মুখটা নিচের হাতের মধ্যে নিল। তুমি কি সত্যি ওকে ভালোবাসো?
স্নেহা চোখ বন্ধ করলো। তার ভেতরে যেন তোলপাড় চলছিল। কিছুক্ষণ চুপ থেকে আস্তে করে বলল, আমি জানি না। অনুপম মৃদু হাসল। তারপরে স্নেহার কপালে একটা নরম চুমু খেলো। তাহলে উত্তর খুঁজতে সময় নাও, আমি তোমার জন্য অপেক্ষা করব। স্নেহার চোখে জল জমে উঠল। তুমি সবসময় এমন কেন অনুপম? কেমন? এমন যেন তুমি আমার সব অনুভূতি বুঝে ফেলতে পারো। কারণ আমি তোমায় সত্যিই ভালোবাসি স্নেহা। স্নেহার বুক ধক করে উঠল। এই কথাটা সে অনেকবার শুনেছে, কিন্তু আজ যেন এর ওজন আলাদা। তুমি কি জানো ভালোবাসাটা অনেক বড় দায়িত্ব? জানি, আর আমি সেটা নিতে রাজি। স্নেহা কিছুক্ষণ তাকিয়ে রইল অনুপমের দিকে। তার মনে সন্দেহ, ভয়, আশা সব একসঙ্গে মিশে গেছে। আমি এখনো নিশ্চিত নই অনুপম। সমস্যা নেই, আমি তোমাকে নিশ্চিত হওয়ার সময় দেব। অনুপম পেছনে সরে গেল। স্নেহা তাকিয়ে রইল তার চলে যাওয়ার দিকে। আমি কি সত্যি ভালোবাসার সঠিক পথ খুঁজতে পারবো? স্নেহা আয়নার সামনে দাঁড়িয়েছিল। তার চোখের নিচে ক্লান্তির ছাপ। সারা রাত ঘুম হয়নি। বারবার মনে পড়ছিল অনুপমের কথা, ঋষাদের চেহারা, নিজের দ্বিধাগুলো। আমি কেন এভাবে বিভ্রান্ত হয়ে যাচ্ছি? সে আয়নায় নিজেকে দেখল, যেন তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা আর আগের মতো নেই। হঠাৎ ফোনটা বেজে উঠল। স্নেহা চমকে ফোনের দিকে তাকালো। ফোনটা ধরো স্নেহা। স্নেহার হাত একটু কাঁপলো, কিন্তু সে ফোনটা ধরল না। মিনিট খানেক পর মেসেজ এলো। তোমার সাথে কথা বলতেই হবে, আজ সন্ধ্যায় পার্কে দেখা করো। স্নেহা দীর্ঘশ্বাস ফেলল। সে জানত ঋষাদ সহজে হাল ছাড়বে না। সন্ধ্যায় পার্কে স্নেহা নির্দিষ্ট বেঞ্চের কাছে গিয়ে দাঁড়ালো। ঋষাদ বসেছিল, মুখটা গম্ভীর। তাকে দেখে একটু শান্ত হলো যেন। বসো স্নেহা। স্নেহা একটু দূরত্ব রেখে বসে পড়ল। আমাদের সম্পর্কটা কি এভাবেই শেষ হয়ে যাবে? সম্পর্ক কখনো একদিনে শেষ হয় না ঋষাদ। তাহলে কবে থেকে শুরু হয়েছিল শেষ হওয়ার প্রক্রিয়াটা? স্নেহা চুপ করে গেল। ঋষাদ একটু এগিয়ে এলো। ঋষাদের চোখে কষ্ট ফুটে উঠল। আমি কি তোমাকে যথেষ্ট ভালোবাসিনি? ভালোবাসা কখনো যথেষ্ট হয় না ঋষাদ, যদি সেটা অনুভব না করা যায়। ঋষাদের চোখে কষ্ট ফুটে উঠল। তাহলে কি তুমি এখন ওকে ভালোবাসো? স্নেহা সরাসরি কিছুই বলল না। আমি নিজেও জানি না। আমি জানি তুমি পালিয়ে যেতে চাইছো স্নেহা, কিন্তু একটা কথা মনে রেখো, আমি তোমাকে এভাবে হারাতে পারবো না। ঋষাদ উঠে দাঁড়ালো, আর কিছু না বলে চলে গেল। অনুপম ব্যালকনিতে বসে চায়ের কাপে চুমুক দিচ্ছিল। হঠাৎ ফোনটা বেজে উঠল। স্নেহা কল দিয়েছে দেখে একটু অবাক হলো, তবে সাথে সাথে ধরলো। এত রাতে ফোন? তুমি কি ব্যস্ত? তোমার জন্য কখনো না। স্নেহা কিছুক্ষণ চুপ করে রইল। আমি তোমার সাথে দেখা করতে চাই, কোথায়? যেখানে তোমার মন চায়। অনুপম মুচকি হাসলো। তাহলে চলো আমাদের সেই পুরনো জায়গায়। স্নেহার বুকের ভেতর কেমন যেন শিহরণ জাগলো। সে জানে আজকের রাতটা বদলে দিতে পারে সবকিছু। রাতের শহরটা কেমন যেন অন্যরকম। রাস্তার বাতিগুলো ম্লান হয়ে এসেছে। চারপাশ নিস্তব্ধ। অনুপম নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর স্নেহা এলো, ধীর পায়ে মাথা নিচু করে। তুমি তো বললে যেখানে আমার ইচ্ছা সেখানে দেখা করব। আসলে তুমি কি চেয়েছিলে এখানে আসতে? স্নেহা মাথা তুলল। চোখে দ্বিধা, কিন্তু ভেতরে একটা গভীর আকর্ষণও লুকিয়েছিল। হয়তো চেয়েছি, না হয় আসতাম না। ভালো বলেছ। অনুপম হাসল, কিন্তু তার চোখের গভীরে কিছু একটা খেলা করছিল। স্নেহা আস্তে আস্তে সামনে এসে দাঁড়ালো। তুমি সবসময় এত শান্ত কেন? কারণ আমি জানি যা হওয়ার তা হবেই। স্নেহা গভীরভাবে অনুপমের চোখে তাকালো। যদি আমি বলি আমি এখনো নিশ্চিত নই? তাহলে আমি অপেক্ষা করব। স্নেহার চোখে মুখে অবিশ্বাসের ছাপ ফুটে উঠল। তুমি এত নিশ্চিত কিভাবে? কারণ আমি তোমাকে বোঝাতে চাই না, আমি চাই তুমি নিজেই বুঝো। স্নেহা কোনো উত্তর দিল না। বাতাসে তার চুল উড়ছিল। অনুপম এগিয়ে এসে আস্তে করে তার হাত ধরল। চলবে আমার সঙ্গে? স্নেহা হাত সরিয়ে নিল না। সে শুধু তাকিয়ে রইল। কোথায়? যেখানে আমাদের গল্প শুরু হবে। স্নেহার বুক ধক করে উঠল। সে কি সত্যিই তৈরি? সে কি হৃদয়ের ডাকে সাড়া দেবে?
অনুপম আর স্নেহা কফি শপে ঢুকলো। জায়গাটা ছোট কিন্তু পরিচিত। এখানেই এক সময় দুজনের কত গল্প হতো। আজ যেন একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়েছে দুজনের মাঝে। ওয়েটার এসে অর্ডার নিয়ে গেল। কিছুক্ষণ নীরবতা। তুমি চুপ করে আছো কেন? কখনো কখনো চুপ থাকাটাই সবচেয়ে ভালো উত্তর। স্নেহা এক মুহূর্ত চুপ করে থেকে বলল, তুমি কি আমাকে বোঝার চেষ্টা করছো? আমি শুধু চাই তুমি নিজেকে বোঝো। স্নেহা একটু অস্বস্তি বোধ করলো। সে জানতো অনুপম ওকে বুঝে, কিন্তু আজ যেন তার চোখের ভাষা আগের চেয়ে আলাদা। ঠিক তখনই এক চেনা কণ্ঠ শুনতে পেল স্নেহা। তুমি এখানে? স্নেহা চমকে তাকালো। ঋষাদ ঠিক সামনেই দাঁড়িয়ে আছে। তার পাশে এক মেয়ে, লম্বা চুল, স্মার্ট লুক। কেমন আছো রিশাদ? তোমার জন্য কেমন থাকা উচিত? মেয়েটি অপ্রস্তুত হয়ে গেল। অনুপম শুধু তাকিয়ে রইল, একটা হালকা হাসি মুখে। হাই, আমি মিথিলা। হ্যালো, আমি অনুপম। তোমার জন্য কেমন থাকা উচিত? ঋষাদ কিছু না বলে শুধু স্নেহার দিকে তাকিয়ে রইল। মিথিলা একটু অপ্রস্তুত হলো। অনুপম শুধু তাকিয়ে রইল, মুখে হালকা হাসি। আমরা বসবো? অনুপম স্নেহার দিকে তাকালো। সে একটু দ্বিধায় পড়ল, কিন্তু শেষমেশ বলল। হ্যাঁ, বসো। চারজন এক টেবিলে বসেছে, কিন্তু পরিবেশ একদমই স্বাভাবিক নয়। তোমরা কি আগে থেকে পরিচিত? হ্যাঁ, অনেক দিনের। শুধু পরিচিত না, আমরা। সে বাক্যটি শেষ করলো না। স্নেহা একটু অস্বস্তি বোধ করলো। সম্পর্কের পুরনো পাতাগুলো টেনে আনলে নতুন গল্প জমে না। স্নেহা তাকিয়ে দেখল অনুপম কত সহজে কথাগুলো বলে দিল। কিন্তু সত্যি কি অতীত এত সহজে ফেলে রাখা যায়? ঋষাদ চোখ সরিয়ে নিল। মিথিলা খেয়াল করছিল পুরো ব্যাপারটা, কিন্তু কিছু বলল না। সন্ধ্যার আলো কমতে শুরু করলো। এই চারজনের ভেতর যেন এক অদ্ভুত মানসিক খেলা চলছিল। এই খেলা কবে শেষ হবে, কে জিতবে, কে হারবে? অনুপম, স্নেহা, ঋষাদ আর মিথিলা চারজন বসে আছে একই টেবিলে, অথচ কথার চেয়ে নীরবতাই যেন বেশি। কফি শপের উষ্ণ পরিবেশের মাঝেও একটা অদ্ভুত ঠান্ডা ভাব। তোমাদের মধ্যে বুঝি বেশ ভালো বন্ধুত্ব ছিল? হ্যাঁ, অনেক দিনের। শুধু বন্ধুত্ব? স্নেহা কিছু বলার আগেই অনুপম সামনে রাখা কফিতে চুমুক দিল। সম্পর্কের সংজ্ঞা সবাই একভাবে দেখে না। ঋষাদ অনুপমের দিকে তাকালো, চোখে একটা অদ্ভুত দৃষ্টি। তুমি সম্পর্কগুলো বোঝো? যতটুকু প্রয়োজন। মিথিলা ওদের কথার মাঝে হালকা হাসলো, যেন পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। আচ্ছা, এসব বাদ দাও, কফি তো ঠান্ডা হয়ে যাচ্ছে। চারজনের মাঝে হালকা হাসির ছোঁয়া এলেও চাপা উত্তেজনা এখনো স্পষ্ট। মিথিলা, তুমি কি করো? আমি ইন্টেরিয়র ডিজাইনার। ও, দারুণ। স্নেহা কিছুটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো, কিন্তু মনে হচ্ছিল ঋষাদের উপস্থিতি ওকে অস্থির করে দিচ্ছে। মোবাইল ভাইব্রেট করলো। স্নেহা তাকিয়ে দেখল অপরিচিত নাম্বার। 1 মিনিট, আমি একটু আসছি। স্নেহা উঠে বাইরে গেল। অনুপম চোখ সরিয়ে নিল। পুরনো মানুষগুলো কখনো হারিয়ে যায় না, তাই না? যারা হারিয়ে যাওয়ার যোগ্য না, শুধু তারাই থেকে যায়। ঋষাদ একটু ম্লান হাসলো। তাহলে দেখাই যাক কে থেকে যায় আর কে হারিয়ে যায়। কফি শপের বাইরে স্নেহা। স্নেহা ফোন ধরলো। অপরিচিত কণ্ঠস্বর শুনে কিছুটা চমকে উঠল। তুমি কি আমাকে ভুলে গেছো? কে? উত্তরটা তুমি নিজেই জানো। স্নেহার বুকের মধ্যে ধক করে উঠল। অনেক পুরনো এক ভয়, এক আতঙ্ক যেন আবার ফিরে এলো। তুমি? স্নেহা মোবাইলটা শক্ত করে ধরে রাখলো। ওর কণ্ঠ থরথর করে কাঁপছে। তুই? এত দ্রুত ভুলে গেলি? আমি কিন্তু তোকে ভুলিনি। স্নেহার হাত পা ঠান্ডা হয়ে এলো। রাস্তার আলোগুলো ধোঁয়াশার মতো লাগছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তুই আবার ফোন করার সাহস পেলি কি হবে? তোর সাহস কতটা বেড়েছে সেটা তো দেখতেই হবে। স্নেহা কিছু বলার আগেই লাইন কেটে গেল। সে হঠাৎ চারপাশটা দেখলো, যেন কোথাও কেউ দাঁড়িয়ে আছে কিনা বোঝার চেষ্টা করছে, কিন্তু কেউ নেই। কফি শপের ভেতরে অনুপম খেয়াল করছিল স্নেহা বেরিয়ে যাবার পর সে অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে। কিছু একটা হয়েছে, সেটা বোঝা যাচ্ছে। তুমি খুব কম কথা বলো অনুপম। শুধু প্রয়োজন মতো। ঋষাদ একটা দীর্ঘশ্বাস ফেলল। তোর তো আবেগ ছিল না, তাই না? আবেগ সবাই দেখিয়ে বোঝায় না। ঠিক তখনই স্নেহা দ্রুত কফি শপে ফিরে এলো।
চেহারা ফ্যাকাশে, চোখে ভয়। স্নেহা, তুমি ঠিক আছো? হ্যাঁ মানে আমি একটু বেরোবো। স্নেহা ব্যাগটা তুলে নিয়ে বেরিয়ে যেতে লাগলো। অনুপম তাকিয়ে থাকলো কিন্তু কিছু বলল না। কিছু একটা হয়েছে। অনুপম চুপচাপ কফিতে চুমুক দিল। তোর কি কিছুই যায় আসে না? সবাই সবার মতো ভাবে, আমি আমার মতো। রাতে স্নেহার বাসা। স্নেহা দরজা বন্ধ করে শুয়ে পড়ল, কিন্তু ঘুম আসছে না। ফোনের স্ক্রিনে অপরিচিত নম্বরটা জ্বলজ্বল করছে। আবার ফিরে এলো। ওর শরীর ঘামে ভিজে গেছে। পুরনো এক ভয় আবার ফিরে এসেছে, এক অন্ধকার অতীত যেটা সে ভুলতে চেয়েছিল কিন্তু পারল না। রাত প্রায় 2টা। স্নেহা বিছানায় শুয়ে আছে। স্নেহা বিছানায় শুয়ে আছে, কিন্তু চোখে এক ফোঁটাও ঘুম নেই। মাথার মধ্যে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ফোনটা আবারও ভাইব্রেট করলো। কে? উত্তর জানার আগ্রহ থাকলে দরজা খুলে দেখো। স্নেহার গলায় শুকিয়ে গেল। ও ধীর পায়ে জানালার দিকে এগিয়ে গেল। বাইরে তাকাতে বুকের ভেতর ধক করে উঠল। একটা সিলুয়েট দাঁড়িয়ে আছে ছায়ার মতো। এটা কি স্বপ্ন না বাস্তব? সে দ্রুত পিছনে ফিরে দরজার দিকে তাকালো। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে। এইদিকে অনুপমের বাসায়। অনুপমের হাতে একটা পুরনো চিঠি, অনেকদিন আগে লেখা, কিন্তু শব্দগুলো এখনো স্পষ্ট। তুমি আমার থেকেও আমাকে ভালো চেনো, তবুও যদি কখনো আমি হারিয়ে যাই খুঁজে নিও। অনেকদিন পর সামনে এলে, ভালো লাগছে না? সময় কি সব পাল্টে দেয়? ফোন স্ক্রিনে রিশাদের মেসেজ ভেসে উঠল। স্নেহা ঠিক নেই। অনুপম ফোনটা নিয়ে উঠে দাঁড়ালো, চোখে মুখে অদ্ভুত এক দৃঢ়তা। স্নেহার বাসা, দরজার সামনে। স্নেহা ধীরে ধীরে দরজার কাছে গিয়ে উকি দিল। কেউ নেই। তাহলে সে দরজা খুলতেই কোল্ড ব্রিজের মতো ঠান্ডা বাতাসে ঢুকে এলো। হঠাৎ পেছন থেকে একটা গরম নিঃশ্বাসের স্পর্শ। স্নেহার শরীর অবশ হয়ে আসছে। ওর গলা শুকিয়ে গেছে, কিন্তু পালানোর শক্তি নেই। তুই? পরের দিন একটা কফি শপে অনুপম বসে আছে, চোখে মুখে অদ্ভুত গম্ভীর ভাব। কিছুক্ষণ পরে স্নেহা এলো, কিন্তু সে যেন অন্য মানুষ। চোখে মুখে ক্লান্তি, শরীর থরথর করে কাঁপছে। ঠিক আছো? অনুপম ওর চোখের দিকে তাকালো। কিছু একটা ঘুরেছে কিন্তু ও বলছে না। সত্যিটা বলবে? স্নেহা কিছু না বলে নিচু চোখে চাইল। তার শরীরের ভেতর দিয়ে হালকা একটা শিহরণ বয়ে গেল। অনুপম স্নেহার দিকে তাকিয়ে আছে, তার চোখে মুখে সন্দেহের ছাপ স্পষ্ট। স্নেহার হাতের আঙ্গুলগুলো টেবিলের উপর আলতোভাবে কাঁপছে। সত্যিটা বলবে? মনে করো ঠিকই আছি। সত্যিই জানলে কি বদলে যাবে কিছু? অনুপম আরেকবার স্নেহার চোখের দিকে তাকালো। গভীর বিষাদার চাপা ভয় লুকিয়ে আছে সেখানে। হয়তো না, কিন্তু জানাটা জরুরি। আমি চাই না তুমি এটা জানো। একটা দীর্ঘ নীরবতা নেমে এলো। অনুপম নিজের কফিতে চুমুক দিল, কিন্তু চোখ সরালো না। স্নেহার ফ্ল্যাশব্যাক। আগের রাত। স্নেহা দরজার সামনে দাঁড়িয়েছিল, পিছনে গরম নিঃশ্বাসের স্পর্শ। পালাবে না? স্নেহার শরীর অবশ হয়ে আসছে। ওর পা যেন মাটিতে আটকে গেছে। ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো। সামনে দাঁড়িয়ে আছে এক পরিচিত মুখ, নাহিদ। তুই এখানে? ভাবছিলে আমি ফিরে আসবো না? নাহিদের চোখে হিংস্র একটা দৃষ্টি। ওর ঠোঁটে হালকা একটা বিকৃত হাসি। আমাকে ফেলে চলে গেলে ভাবলে আমি ভুলে যাব? তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক ছিল, আছে, থাকবে। সে ধীরে ধীরে স্নেহার দিকে এগিয়ে এলো। স্নেহার শরীরে একটা শীতল স্রোত বয়ে গেল। বেরিয়ে যা। আমাকে দূরে ঠেলে দিবে? এত সহজ? সে হঠাৎ স্নেহার হাত চেপে ধরলো। স্নেহা ছটফট করতে লাগলো। ছাড়। নাহিদ স্নেহার মুখের উপর একটা আঙ্গুল রাখলো। শ্শ্, বেশি আওয়াজ করো না। আমি কিন্তু এখনো পুরোনো দিনের মতো রাগ সামলাতে শিখিনি। বর্তমান সময়। কফি শপে। স্নেহা কাঁপা কাঁপা হাতে কফির কাপটা ধরলো। অনুপম তার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তুমি ভয় পাচ্ছ? আমি ঠিক আছি। আমি কিন্তু জানি তুমি মিথ্যে বলছো। স্নেহা কিছু বলল না। তার শরীরের ভেতরে দিয়ে আবার একটা শিহরণ বয়ে গেল। অনুপম কিছুক্ষণ চুপচাপ স্নেহার দিকে তাকিয়ে থাকলো। তার চোখে কেমন একটা অস্থিরতা। স্নেহা বারবার চোখ সরিয়ে নিচ্ছে, যেন সে কিছু লুকোতে চাইছে। সত্যিটা বলবে না? সত্যি জানতে চাইলেই কি বলা যায়?
অনুপম দীর্ঘশ্বাস ফেলল। তার ভেতরে সন্দেহটা আরো গাঢ় হলো। ঠিক আগের মতো স্নেহার বাসায় নাহিদের চোখে একটা অদ্ভুত উন্মাদনা। সে স্নেহার হাত শক্ত করে ধরে রেখেছে। আমার হাত ছেড়ে দে। এত সহজে ছেড়ে দিলে তো আমার ফিরতেই হতো না। স্নেহা শক্তি লাগিয়ে হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু নাহিদের শক্তি অনেক বেশি। তুই কি চাস? যা আমার তা শুধু আমার থাকবে। সে ধীরে ধীরে স্নেহার মুখের কাছে মুখ আনতে লাগলো। স্নেহার শক্তি লাগিয়ে হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু নাহিদের শক্তি অনেক বেশি। সে ধীরে ধীরে স্নেহার মুখের কাছে মুখ আনতে লাগলো। স্নেহার চোখ বিস্ফোরিত হয়ে গেল। দূর হ। স্নেহা একটা ধাক্কা দিয়ে নাহিদকে সরিয়ে দিল। তারপর দ্রুত দরজার দিকে দৌড় দিল, কিন্তু নাহিদ আরও দ্রুত ছিল। পালানোর চেষ্টা করো না। সে পিছন থেকে স্নেহার হাত টেনে ধরল, কিন্তু স্নেহা কোনোভাবে নিজেকে ছাড়িয়ে নিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। আমি ফিরে আসবো স্নেহা, তুমি শুধু আমার। বর্তমান কফি শপ। স্নেহা টেবিলের উপর হাত রাখলো, হাতের আঙ্গুলগুলো কাঁপছে। ভয় পাওয়ার কিছু নেই। তোর কি মনে হয় আমি ভয় পেয়েছি? ভয় না পেলে চোখ এড়িয়ে যাচ্ছ কেন? স্নেহা আর কোনো উত্তর দিল না। তার চোখের কোণে অদ্ভুত এক আতঙ্ক। সে ফিরেছে, তাই না? স্নেহা বিস্ময়ে তাকালো। অনুপম কিভাবে বুঝলো? তুই কিভাবে জানলি? কারণ তোর চোখ সব বলে দিচ্ছে। স্নেহা হালকা কাঁপতে লাগলো। সে জানে নাহিদ ফিরে এসেছে, কিন্তু এবার সে কেবল এসেই থেমে থাকবে না। অনুপম কিছুক্ষণ চুপচাপ স্নেহার দিকে তাকিয়ে রইল। তার চোখের গভীরে সন্দেহ, চিন্তা আর অধিকার বোধ একসাথে খেলা করছে। স্নেহা মুখ নামিয়ে বসে আছে। তার ভিতরে ভয় জমাট বাঁধছে, কিন্তু সে সেটা বুঝতে দিচ্ছে না। নাহিদের কথা বলবি? কি বললো তোকে? অনুপম একটু চোখ সরালো না। আমি বোঝার জন্য বোকা নই স্নেহা। আমি চাই না তুই এটার মধ্যে জড়াস। আমি আগেই জড়িয়ে গেছি। আগের রাতে স্নেহার ফ্ল্যাটের সামনে নাহিদের চোখে উন্মাদনার ছাপ, তার ঠোঁটে বিকৃত হাসি। ভাবছো পালিয়ে বাঁচবে? তুই এবার কি চাস? আমার সেটা আমারই থাকবে। স্নেহার শরীরের রক্ত যেন জমে গেল। সে দ্রুত দরজা খুলে বাসার ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। নাহিদ দরজার ওপাশ থেকে হাসলো। দরজা দিয়ে আটকাতে পারবে? আমি ঠিকই ফিরে আসবো। স্নেহার শ্বাস কেমন যেন ভারী হয়ে আসছে। অনুপম বুঝতে পারছে নাহিদের ফিরে আসা ওকে মানসিকভাবে ভেঙে দিচ্ছে। তুই চাইলে আমি থাকতে পারি তোর পাশে। সমস্যা তুই না, সমস্যা নাহিদ। ও সহজে ছাড়বে না। তাহলে আমিও সহজে ছাড়বো না। স্নেহা অবাক হয়ে তাকালো অনুপমের দিকে। ওর চোখের গভীরতায় কিছু একটা আছে, যেটা সে আগে কখনো দেখেনি। সে কি সত্যি অনুপমের উপর ভরসা করতে পারবে? অনুপম গভীরভাবে স্নেহার দিকে তাকিয়ে আছে। তার চোখে দৃঢ়তা স্পষ্ট। স্নেহা কিছু বলতে গিয়েও থেমে গেল। তুই কি আসলেই ভাবছিস আমি তোকে একা ছেড়ে দেব? তুই জড়াস না প্লিজ। যখন তোর জন্য আমার হৃদয় জড়িয়েছে, তখন আর আমি নিজেকে সরিয়ে রাখতে পারবো না। অনুপম তার রুমে স্নেহার দেওয়া সমস্ত তথ্য নিয়ে ভাবছে। নাহিদ ঠিক কী চাই, শুধু প্রতিশোধ নাকি আরও কিছু? তার ফোনটা বেজে উঠল। তুই কেমন আছিস? আমি ভালো, কিন্তু তোকে নিয়ে চিন্তা হচ্ছে। আমিও ঠিক নেই। নাহিদ যদি আবার তোকে বিরক্ত করে আমায় বলবি। স্নেহা চুপ করে গেল। সে কি সত্যি অনুপমকে এসব জানাবে? নাহিদ যদি আরও খেপে যায়? পরের দিন ক্যাম্পাসের করিডোর। স্নেহা ক্লাস শেষে করিডোর দিয়ে হেঁটে আসছিল। পেছন থেকে কেউ একজন ওর হাত চেপে ধরল। কই যাচ্ছ? আমার হাত ছেড়ে দে নাহিদ। এখনো আমার থেকে দূরে থাকার চেষ্টা করছো? স্নেহা জোর করে হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু নাহিদের শক্তি অনেক বেশি। ঠিক তখনই হাত সরা নাহিদ। নাহিদ ধীরে ধীরে মুখ ঘুরিয়ে অনুপমের দিকে তাকালো। তার চোখে বিদ্বেষ জ্বলজ্বল করছে। এই তো আসল খেলোয়াড় এসে গেছে। আমি বলেছি হাত সরা। নাহিদ ঠান্ডা হাসলো, তারপর ধীরে ধীরে স্নেহার হাত ছেড়ে দিল। খেলাটা তো জমে উঠলো, দেখা হবে অনুপম। নাহিদ চলে গেল, কিন্তু তার মুখের হাসিটা বলছে এই ঝড় এখানেই থামবে না। অনুপম ঠাই দাঁড়িয়ে নাহিদের চলে যাওয়া দেখল, কিন্তু তার মনে হচ্ছে ঝড়ের আসল রূপ এখনো দেখেনি। স্নেহা থরথর করে কাঁপছে। সে কিছু বলতে চাচ্ছে, কিন্তু গলা দিয়ে স্বর বের হচ্ছে না। তুই ঠিক আছিস?
ও সহজে ছেড়ে দেবে না। আমিও না। পরের রাত স্নেহার ফ্ল্যাট। ঘরের বাতিগুলো নরম আলো ছড়াচ্ছে। স্নেহা বিছানায় আধশোয়া হয়ে ফোন স্ক্রল করছিল। হঠাৎ একটা মেসেজ এলো, অজানা নম্বর। তুমি যাকে বাঁচাতে চাইছো তাকে তুমি নিজেই বিপদে ফেলে দিচ্ছ। আমি কিন্তু অপেক্ষা করব না। স্নেহার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। সে দ্রুত ফোনটা বিছানায় ছুড়ে দিল। এটা হয়তো কোনো বাজে মজা। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। ঠক ঠক ঠক। স্নেহা আতঙ্কিত হয়ে উঠে দাঁড়ালো। রাত প্রায় 1টা। এত রাতে কে আসবে? কে? কোনো উত্তর নেই। তার বুক ধরফর করতে লাগলো। সে ধীরে ধীরে দরজার কাছে গিয়ে চোখ রাখলো পিপহোলে। বাইরে কেউ নেই। স্নেহা শ্বাস ছেড়ে দরজার হাতল ছেড়ে দিল। কিন্তু হঠাৎ পায়ের কাছে একটা সাদা খাম দেখতে পেল। সে কাপা হাতে খামটা তুলে নিল। খোলার পর ভেতরে একটা ছোট্ট কাগজে মাত্র 3টা শব্দ লেখা। তোর সময় শেষ। অনুপম ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। স্নেহার কোনো খোঁজ নেই। ফোন করছে, তুলছে না। কিছু একটা হচ্ছে। ঠিক তখনই ফোন বেজে উঠল, অজানা নম্বর থেকে। হ্যালো। আমার খেলাটা শুরু হয়ে গেছে অনুপম। এবার তোকে ঠিক করতে হবে, বাঁচাবি কারে, স্নেহাকে নাকি নিজেকে? অনুপমের চোখ ধীরে ধীরে লাল হয়ে উঠল। অনুপম মোবাইলটা শক্ত করে ধরে আছে। নাহিদের কণ্ঠস্বর তার ভেতরে এক ভয়ঙ্কর আগুন জ্বালিয়ে দিয়েছে। তুই যদি স্নেহার ক্ষতি করিস তোকে শেষ করে ফেলবো। ও, এত প্রেম? তাহলে তোর জন্য একটা সুখবর আছে। কি বলছিস? স্নেহার জন্য এক্সক্লুসিভ সারপ্রাইজ রেখেছি। তুই যদি বাঁচাতে চাস তবে ঠিক 30 মিনিটের মধ্যে পুরাতন ফ্যাক্টরিতে চলে আয়। নাহিদ ফোন কেটে দিল। অনুপম মুহূর্তের মধ্যেই গাড়ির চাবি হাতে নিল। পুরাতন ফ্যাক্টরি। ঠিক রাত 2টা বাজে। অনুপম দ্রুত বেগে ফ্যাক্টরির কাছে পৌঁছালো। জায়গাটা পুরো অন্ধকার। চারদিকে ধুলো আর ভাঙাচোরা ইট পাথর। তার মনে একটা অজানা ভয় কাজ করছে। হঠাৎ একটা লোহার দরজা নিজে থেকেই ধীরে ধীরে খুলে গেল। সে একটু পিছিয়ে গেল। তারপর সাহস নিয়ে ভেতরে ঢুকলো। পুরো ঘরটা অন্ধকার। শুধু এক কোণে একটা মোমবাতি জ্বলছে। স্নেহা চেয়ারে বাঁধা অবস্থায় বসে আছে। অনুপমের রক্ত গরম হয়ে উঠল। স্নেহা। অনুপম, পিছনে দেখ। অনুপম দ্রুত ঘুরে দাঁড়ালো। নাহিদ তার সামনে দাঁড়িয়ে আছে, হাতে একটা লোহার রড। স্বাগতম অনুপম, খেলাটা শুরু হোক। এক মুহূর্তের মধ্যেই রডটা অনুপমের মুখ বরাবর নামলো। গায়ের পুরো শক্তি দিয়ে সে সরে গেল। কিন্তু রডটা তার কাঁধে আঘাত করলো। ব্যথায় মুখ বিকৃত হয়ে গেল। কিন্তু সে নিজেকে সামলালো। তুই আজ আমার হাতে মরবি নাহিদ। দেখা যাবে। একটা ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে গেল। স্নেহার চোখ বড় হয়ে আছে। সে বুঝতে পারছে আজ এখানে একটা বড় কিছু ঘটতে চলেছে। পুরাতন ফ্যাক্টরির ভেতর ধাতব শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। অনুপমা আর নাহিদের মধ্যে হিংস্র লড়াই চলছে। দুজনেই একে অপরকে মারার জন্য ঝাঁপিয়ে পড়েছে। নাহিদ লোহার রড দিয়ে আবার আঘাত করতে গেলে অনুপম দ্রুত সরে গিয়ে তার হাত ধরে ফেলল। তোর খেলা অনেক হয়েছে, এবার শেষ। শেষ করবে? তোকে একটা জিনিস দেখায় আগে। নাহিদ পকেট থেকে একটা ছোট রিমোট বের করলো। রিমোটের লাল বোতামের দিকে ইঙ্গিত করলো। এই বোতাম টিপলে স্নেহার নিচে রাখা বোমটা বিস্ফোরিত হবে। তুই এত নিচে নামতে পারিস? তোর জন্য আমি সব কিছু করতে পারি বন্ধু। স্নেহা আতঙ্কিত হয়ে উঠল। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। অনুপম, আমাকে নিয়ে ভাবিস না, ওকে থামা। নাহিদ, যদি সাহস থাকে আমার সঙ্গে মুখোমুখি লড়াই কর। বোকা, আমি সবসময় বুদ্ধি নিয়ে খেলে জিতি। ঠিক তখনই একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। একটা তীব্র গুলি ছোড়ার শব্দ হলো। ঢ্যাং! নাহিদের হাত থেকে রিমোটটা পড়ে গেল। একজন মুখোশধারী লোক ছাদ থেকে গুলি চালিয়েছে। নাহিদ হতভম্ব হয়ে তাকিয়ে আছে। অনুপম সুযোগ বুঝে তাকে প্রচণ্ড এক ঘুষি মারল। আর গো! সে ছিটকে গিয়ে মাটিতে পড়ল। এই সুযোগে অনুপম দ্রুত দড়ি কেটে স্নেহাকে মুক্ত করল। স্নেহা অনুপমের বুকে ঝাঁপিয়ে পড়ল। তুমি ঠিক আছো? তুই ঠিক থাকলে আমি ঠিক আছি। এদিকে নাহিদ ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছে। তার চোখে পাগলামি ফুটে উঠেছে। এটা শেষ না অনুপম, আমি আবার ফিরে আসব। তারপর সে দ্রুত দৌড়ে পালিয়ে গেল। তোর শেষ আমি করবই নাহিদ, সময় হলে। স্নেহা শক্ত করে অনুপমের হাত ধরে আছে। আকাশের দিকে তাকিয়ে প্রথমবারের মতো মনে হলো
তাদের ভালোবাসার যুদ্ধটা আসলেই কঠিন, কিন্তু শেষ পর্যন্ত কে জিতবে সেটা সময়ই বলবে। রাত প্রায় শেষের দিকে। পুরাতন ফ্যাক্টরি থেকে বেরিয়ে অনুপমার স্নেহা গাড়িতে উঠে বসেছে। স্নেহা এখনো অনুপমের হাত শক্ত করে ধরে রেখেছে, যেন এই মুহূর্তে তাকে ছেড়ে দিলে আবার কোনো বিপদ ঘটে যাবে। ভয় পেও না, আমি তো আছি। আমি জানি, কিন্তু নাহিদ যদি আবার পিছু করে? এবার তাকে শেষ করতেই হবে। গাড়ি ধীরে ধীরে শহরের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু স্নেহার চোখে ঘুম নেই। তার মনের মধ্যে যেন এক ভয় জমে আছে। অনুপম, বলো। তুমি আমাকে ভালোবাসো, তাই না? অনুপম কিছুক্ষণ চুপ করে রইল। তারপর তার চোখে গভীর ভালোবাসার ছাপ ফুটে উঠল। আমি তোমার জন্য মরতেও রাজি। স্নেহা একটু হাসলো, কিন্তু সেই হাসির মধ্যে একটা অদ্ভুত কষ্ট লুকিয়েছিল। তাহলে আমাকে কথা দাও, তুমি আমাকে ছেড়ে যাবে না? এটা কেমন কথা? আমি কি কখনো তোমাকে ছেড়ে গেছি? না, কিন্তু ভয় হয়। অনুপম স্নেহাকে শক্ত করে জড়িয়ে নিল। তুমি আমার কাছে নিরাপদ, স্নেহা। গাড়ি চলতেই থাকলো, কিন্তু তারা বুঝতে পারছিল না দূর থেকে কেউ একজন তাদের উপরে নজর রাখছে। পরের দিন সকালবেলা স্নেহা নিজের রুমে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। কাল রাতের ঘটনাগুলো তার মাথায় বারবার ভেসে উঠছে। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। কে? কোনো উত্তর নেই। সে ধীরে ধীরে দরজা খুলল, আর সঙ্গে সঙ্গেই তার চোখ বড় হয়ে গেল। দরজার সামনে একটা ছোট বাক্স পড়ে আছে, তার উপরে লেখা অনুপমের জন্য আমার ছোট্ট উপহার। স্নেহা হাত কাঁপতে কাঁপতে সেই বাক্সটা তুলল। বুকের মধ্যে ধক ধক শব্দ করছে। নাহিদের দেওয়া কিছু মানেই বিপদের ইঙ্গিত। সে ধীরে ধীরে ঢাকনা খুলল, আর সঙ্গে সঙ্গে তার চোখ বিস্ফোরিত হয়ে গেল। ভেতরে একটা ছোট্ট মোবাইল ফোন আর একটা লাল কাগজে কিছু লেখা। সে দ্রুত সেই কাগজটা খুলে পড়ল। গেম মাত্র শুরু হয়েছে স্নেহা, এবার দেখো অনুপম কিভাবে ধ্বংস হয়। স্নেহার পুরো শরীর হিম হয়ে গেল। ঠিক তখনই মোবাইল ফোনটা কেঁপে উঠল। একটা অপরিচিত নম্বর থেকে কল এসেছে। স্নেহা দ্বিধার সঙ্গে ফোনটা কানে ধরল। কেমন লাগছে আমার উপহার? তুই কি চাস নাহিদ? খুব সহজ। আজ রাত 8টায় তুমি একা একটা ঠিকানায় আসবে, না হলে অনুপমের জীবনের শেষ রাত হবে এটা। স্নেহা কিছু বলতে যাবে, তখনই নাহিদ কল কেটে দিল। তার পুরো শরীর জমে গেল। সে কি এই ফাঁদে পা দেবে, নাকি অনুপমকে সব বলবে? কিন্তু যদি বলে, অনুপম ঝুঁকি নিয়ে ফেলে। রাত 8টা। স্নেহা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, সে একা বেরিয়ে পড়ল। সন্ধ্যার অন্ধকার শহরটাকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। ঠিকানাটা একটা পরিত্যক্ত বাড়ি। স্নেহা ধীরে ধীরে ভেতরে ঢুকলো। হঠাৎ পেছন থেকে কেউ ঝটকা মেরে টেনে ধরলো, ছেড়ে দে। কিন্তু মুখ চেপে ধরা হলো। তাকে জোর করে ভেতরে নিয়ে যাওয়া হলো। অন্ধকার ঘরের এক কোণায় নাহিদ বসে আছে। আহা, তুমি তো আসতেই হবে, জানতাম। তুই কি চাস? তোমাকে। স্নেহা আতঙ্কিত হয়ে গেল। নাহিদের চোখে এক অদ্ভুত নেশা। ঠিক তখনই বাইরে প্রচন্ড আওয়াজ হলো। দরজাটা লাথি মেরে খুলে গেল। অনুপম দাঁড়িয়ে আছে। তোর সাহস তো কম না, নাহিদ। বাহ, প্রেমিক সাহেব চলে এলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল। এবার কি অনুপম শেষ করতে পারবে এই নোংরা খেলা? ঘরটি অন্ধকার, কিন্তু সেই অন্ধকারে কিছু একটা ভেসে উঠেছে। অনুপম। স্নেহার চোখে ভয়ের পাশাপাশি আশার আলোও ফুটে ওঠে। কিন্তু নাহিদ, সে এখনো হাসছে। তুমি কি সেই? হ্যাঁ, আমি সে। তুই আমার জীবনে থাবা বসাতে চেয়েছিলি, কিন্তু তোর দিন শেষ। নাহিদ উঠে দাঁড়িয়ে তাকে তীক্ষ্ণ দৃষ্টি দিল। সে বুঝতে পারল যে এবার পালাবার পথ নেই। অনুপম স্নেহাকে নিরাপদ রাখতে তার জীবনের সর্বস্ব ঝুঁকিতে ফেলতে প্রস্তুত। ভাবো তো, তোমরা দুজন কোথায়? এক পরিত্যক্ত ঘরে, আমার হাতে বন্দি। তোর এই সন্ত্রাসী মনোভাব আর চলবে না। নাহিদ একটা পিস্তল বের করলো, আর সেই পিস্তলের দিকে তাক করলো। স্নেহার গা শিউরে উঠল, কিন্তু সে পিছনে সরে যায়নি। তুমি কিছু বলবে না? আমি এখন তোমাকে নিরাপদ রাখতে পেরে তৃপ্ত। নাহিদ পিস্তলটা আরো কাছে আনলো। স্নেহা তার চোখের মধ্যে ভয় দেখতে পেল। মনে হলো যদি অনুপম কিছু না করে তাহলে স্নেহার জন্য বিপদ আসতে পারে। তুমি কি ভাবছ আমাকে কি ভয় দেখাবি? তবে ঠিক তখনই বাইরে আরো কয়েকটি গাড়ির শব্দ শোনা গেল। অতঃপর মুহূর্তের মধ্যেই সমস্ত পরিস্থিতি বদলে গেল। একটি সাদা গ্লাভস পরা হাত পিস্তলটির দিকে নিশানা করে। অনুপম চোখ ঘুরিয়ে দেখল তার বন্ধু রনক দাঁড়িয়ে আছে। নাহিদ,
এবার সব শেষ। রৌনকের উপস্থিতি দেখে স্নেহা শান্তি পেল, কিন্তু নাহিদ যেভাবে হাসছিল তাতে কিছু বুঝে উঠতে পারছিল না। তুমি কি ভাবছো তোমাদের সংখ্যা বেড়ে গিয়েছে বলে আমাকে ভয় দেখাবে? আত্মবিশ্বাসী হয়ে নাহিদ পিস্তলটি পুনরায় অনুপমের দিকে তাক করলো, কিন্তু এবার তাকে সঠিক লক্ষ্য মেলাতেই সময় পেল না, কারণ পেছন থেকে রৌনক দ্রুত এগিয়ে এসে নাহিদকে আঘাত করে, পিস্তলটা হাত থেকে ফেলে দিল। স্নেহা, এখানে কিছু দূরে দাঁড়াও। নাহিদ মাটিতে পড়ে গেল, কিন্তু তার হাসি এখনো কণ্ঠে, মনে হলো সে কিছু ভেবেই হাসছিল। স্নেহা ধীরে ধীরে সরে গিয়ে অনুপমের পাশে দাঁড়ালো। তোমরা জয়ী হলে কিন্তু পরবর্তী রাউন্ড আরো ভয়ঙ্কর। এই ভয়ানক পরিস্থিতি সত্ত্বেও স্নেহা এবং অনুপম একে অপরকে শক্ত করে ধরে দাঁড়িয়ে রইল। তাদের একে অপরের পাশে থাকাটাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। এটা কি শেষ ছিল, না নাহিদ আরও কিছু ভয়ঙ্কর ফাঁদ পেতে রেখেছিল? নাহিদ মাটিতে পড়ে আছে, হাত থেকে পিস্তল পড়ে গেছে। রৌনক তার দিকে বন্দুক তাক করে রেখেছে, কিন্তু নাহিদের মুখে এখনো সেই বৃদ্ধরূপের হাসি। এবার তোর খেলা শেষ নাহিদ। আহা, এত তাড়াহুড়ো করছো কেন অনুপম? আসল খেলা তো এখনো বাকি। এই কথা বলেই নাহিদ চোখের পলকে পকেট থেকে একটা ছোট রিমোট বের করে বোতাম টিপে দিল। ঠিক তখনই ঘরের কোণ থেকে একটা তীক্ষ্ণ বিপ বিপ শব্দ শোনা গেল। এটা কি? টাইম বোম। আর মাত্র 60 সেকেন্ড। ঘরের ভেতরেই বোমা পেতে রেখেছিল নাহিদ, আর সেটা এখন 1 মিনিটের মধ্যেই বিস্ফোরিত হবে। শালা, তুই তো আসলেই পাগল। প্রেমের খেলা খেলছো তো, এবার দেখো ভালোবাসার পরিণতি কেমন হয়। সময়ের হিসাব কমছে। 50, 49, 48। অনুপম দ্রুত চারপাশটা দেখছে, কোথায় বোমাটা সেট করা হয়েছে তা বুঝতে চেষ্টা করছে। স্নেহা আতঙ্কে কাঁপছে, কিন্তু সে নিজেকে শক্ত রাখার চেষ্টা করছে। রনক, আমরা এখন কি করব? অনুপম, আমাদের বের হতে হবে। বের হয়ে আর লাভ কি? বিস্ফোরণের পর তো সব ধ্বংস হয়ে যাবে। 30, 29, 28। হঠাৎ অনুপম একটা কোণে ছোট্ট একটা কালো বাক্স দেখতে পেল। বোমাটা ওখানেই সেট করা। রনক, আমাকে কাভার কর। তুই কি করতে যাচ্ছিস? এই বোমাটা নিষ্ক্রিয় করতে হবে। 20, 19, 18। বোমার তারগুলোর দিকে তাকিয়ে অনুপম বুঝতে পারলো একটা ভুল করলেই সব শেষ। অনুপম, প্লিজ সাবধানে। অনুপম নিজের পুরো মনোযোগ একত্র করে একটা লাল তার কেটে দিল। বিপ বিপ। সময় বন্ধ হয়নি, এবার সেই নীল তার কাটলো। 5, 4, 3। স্নেহা চোখ বন্ধ করে ফেলল। অনুপম দাঁতে দাঁত চেপে একসঙ্গে সবুজ আর হলুদ তার কেটে দিল। বিপ বিপ পিপ পিপ পিপ। সাইলেন্স। ঘর জুড়ে গভীর নীরবতা নেমে এলো। বোমাটা নিষ্ক্রিয় হয়ে গেছে। নাহিদ হতবাক হয়ে গেল, না, এটা হতে পারে না। কিন্তু তখনই রনক নাহিদকে একটা ঘুষি মারল। সে ধপ করে মাটিতে পড়ে গেল। এবার তোকে পুলিশের হাতে তুলে দেব। অনুপম ধীরে ধীরে উঠে দাঁড়ালো। স্নেহা দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলো। তুমি ঠিক আছো তো? তোমার জন্য সব পারি। স্নেহা তার বুকে মুখ গুজে কেঁদে ফেলল, আর অনুপম শক্ত করে তাকে জড়িয়ে রাখলো। কিন্তু এটা কি সত্যি শেষ? নাহিদকে কাবু করা গেলেও সবার মনে একটা অদ্ভুত আতঙ্ক রয়ে গেল। সত্যি কি সব শেষ? নাহিদ যা বলেছিল আসল খেলা এখনো বাকি, তার মানে কি? স্নেহা অনুপমকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, যেন আর কখনো হারাতে চায় না। রৌনক তখনই পুলিশের কাছে কল দিল। স্যার, আমরা নাহিদকে ধরেছি, কিন্তু ওর পুরো চক্র এখনো বাইরে আছে। আমরা রওনা দিয়েছি, তোমরা সাবধানে থেকো। সবাই হাঁপিয়ে উঠেছে, কিন্তু নাহিদের মুখে এখনো একটা অদ্ভুত হাসি। পুলিশ কি এটাকে খুব বড় ভুল করেছে রনক? চুপ কর, তোকে জেলে পৌঁছতে হবে। দেখো, আমি তো ধরা পড়েছি, কিন্তু কিন্তু কি? এবার আমার লোকেরা খেলতে নামবে। এই কথা বলেই নাহিদ কিছু বলতে যাবে, কিন্তু তখনই দরজার বাইরে গুলি চলার শব্দ শোনা গেল। টক টক টক। এ কি? ওদের বাকি লোকজন এসে গেছে। এক মুহূর্তের মধ্যেই পুরো পরিস্থিতি আবার বদলে গেল। বাইরে 4-5 জন অস্ত্রধারী লোক দাঁড়িয়ে আছে, চোখে পাগলামির ছাপ। একজন চিৎকার করে বলল, নাহিদ ভাইকে ছেড়ে দাও, নয়তো কেউ বাঁচবে না। স্নেহা আতঙ্কে অনুপমের হাত চেপে ধরল। দরজাটা আটকাও। রৌনক দ্রুত দরজার সামনে একটা কাঠের আলমারি ঠেলে দিল, যাতে ওরা ঢুকতে না পারে। তোদের বলেছিলাম খেলা শেষ হয়নি। তোর মুখ বন্ধ রাখাই ভালো, না হলে। তখনই বাইরে থেকে আবার গুলি ছোড়া হলো। একটা গুলি জানালার পাশ দিয়ে ঢুকে গেল।
স্নেহা আতকে উঠে অনুপমের কাঁধে মুখ গুজে দিল। এবার কি করব? পুলিশ আসার আগেই যদি এরা ঢুকে পড়ে তাহলে শেষ। আমাদের কিছু একটা করতে হবে। নাহিদের লোকেরা দরজায় লাথি মারছে, চেষ্টা করছে ভেতরে ঢুকতে। ঠিক তখনই সাইরেনের শব্দ। পুলিশ এসে গেছে। বাইরের লোকগুলো ছুটে পালানোর চেষ্টা করলো, কিন্তু পুলিশ তাদের ঘিরে ফেলেছে। একজন অফিসার মাইক নিয়ে বলল, হাত তুলে আত্মসমর্পণ করো, নাহলে গুলি চালাতে হবে। নাহিদের লোকেরা বুঝতে পারলো পালানোর পথ নেই। অন্যদিকে ভেতরে স্নেহা, অনুপমা, রনক স্বস্তির নিঃশ্বাস ফেলল। অবশেষে হ্যাঁ, সব শেষ। কিন্তু সত্যিই কি সব শেষ? নাহিদের মুখে আবারও সেই রহস্যময়ী হাসি। পুলিশ চারদিক থেকে ঘিরে ফেলেছে, কিন্তু নাহিদের মুখে সেই রহস্যময়ী হাসি অটুট। তার চোখে অদ্ভুত এক আত্মবিশ্বাস, যেন সে জানে কিছু একটা এখনো বাকি। সবাই হাত তুলে দাঁড়াও। নাহিদের দলের কয়েকজন ইতস্তত করছিল, কিন্তু একজন চিৎকার করে উঠল, নাহিদ ভাইকে ছেড়ে দাও, নয়তো শেষ করে দিব। অনুপম দ্রুত স্নেহাকে আড়াল করলো, আর রনক দরজার কাছে দাঁড়িয়ে রইল। যদি হঠাৎ কিছু ঘটে। পুলিশ এসে গেছে মানে তো সব শেষ না অনুপম। আমি বলেছিলাম না খেলা মাত্র শুরু হয়েছে। তোর গেম ওভার নাহিদ। সত্যি দেখিয়ে দিচ্ছে। নাহিদ তার পকেট থেকে ছোট একটা রিমোট বের করলো। যদি আমি মরতে যাই তো সবাইকে নিয়ে যাব। কিন্তু নাহিদ বেপরোয়া। রিমোটের বোতামে চাপ দিতে যাবে, ঠিক তখনই বুম! পুলিশের এক স্নাইপার নাহিদের হাতে গুলি করলো। নাহিদের হাত থেকে রিমোট পড়ে গেল। অনুপম দৌড়ে গিয়ে সেটা ছুঁড়ে ফেলে দিল জানালা দিয়ে। নাহিদ মাটিতে পড়ে কাতরাচ্ছে, আর বাইরে পুলিশ তার দলকে ধরে ফেলেছে। স্নেহা ভয়ে অনুপমকে শক্ত করে ধরে রেখেছে। এটা কি শেষ হয়ে গেছে? হ্যাঁ, শেষ। কিন্তু সত্যিই কি শেষ? দূরে কোথাও ফোন বেজে উঠল। নাহিদের পতনের পর মনে হচ্ছিল সব শেষ, কিন্তু বাস্তবতা কখনো এত সহজ হয় না। দূরে কোথাও ফোন বেজে উঠল। এই ফোনটা কার? অনুপম দ্রুত গিয়ে ফোনটা তুলল। স্ক্রিনে লেখা আননোন কলার। কে হতে পারে? কে? নাহিদ তো একাই ছিল না, বুঝলে? এবার সত্যিকারে খেলা শুরু হবে। সবাই থমকে গেল। এ কি বলছে লোকটা? মনে হচ্ছে নাহিদের চেয়েও বড় কেউ আছে পিছনে। ঠিক তখনই বাইরে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ। বুম! পুলিশের গাড়িগুলো একের পর এক উড়ে যাচ্ছে। অনুপম! অনুপম স্নেহাকে ধরে মাটিতে ফেলে দিল, আর অনক দরজার আড়ালে চলে গেল। ধোঁয়া আর আগুন চারদিকে। আমাদের উপর হামলা হয়েছে, সবাই কভার নাও। চারপাশে গুলির শব্দ, চিৎকার, আতঙ্ক। একটি কালো এসইউভি গাড়ি ধোঁয়ার ভেতর থেকে উঠে এলো, আর ভেতর থেকে বেরিয়ে এলো এক রহস্যময় মানুষ। লোকটা কালো সানগ্লাস খুলে ধীর পায়ে এগিয়ে এলো। অনুপম, এবার তোমার পালা। কে এই লোক? এবার বোঝা যাবে। ধোঁয়ার ভেতর থেকে ধীরে ধীরে সামনে এগিয়ে এলো রায়হান। ঠোঁটে অদ্ভুত এক হাসি, চোখে অগ্নিশিখা। আশেপাশে গুলি চলছে, কিন্তু সে নির্বিকার। তুই কে? নাহিদের থেকেও ভয়ঙ্কর একজন। ও কি চায়? যা নাহিদ পায়নি তা আমি নেব। রায়হানের ইশারায় কালো পোশাকধারী কয়েকজন লোক ছুটে এলো। মুহূর্তের মধ্যেই পুলিশদের আক্রমণ শুরু করলো তারা। আমাদের এখান থেকে বের হতে হবে। কিন্তু কিভাবে? চারদিকে তো গুলি। তোমাদের যাওয়ার দরকার নেই, কারণ আমি নিজেই তোমাদের নিতে এসেছি। সাথে সাথে কয়েকজন বন্দুক তাক করলো অনুপমের দিকে। ও প্লিজ, ওকে কিছু করো না। ওর কোনো ক্ষতি করব না যদি তুমি আমার সাথে চলো। নাহিদের মতো তুইও নোংরা খেলা খেলতে এসেছিস? খেলা এখনো শুরুই করিনি অনুপম। স্নেহা আতঙ্কে পেছনে সরে গেল, কিন্তু রায়হানের লোকেরা ওর চারপাশে ঘিরে ধরল। আমি কোথাও যাব না। ভুল সিদ্ধান্ত নিলে কিন্তু এর মূল্য দিতে হবে। ওকে হাত লাগালে তোর জীবন শেষ। তাহলে দেখা যাক। পরিস্থিতি ভয়ঙ্কর দিকে মন নিচ্ছে। অনুপম কি পারবে স্নেহাকে বাঁচাতে? চারদিক থমথমে, গুলির শব্দ মিলিয়ে গেছে, কিন্তু বাতাসে এখনো বারুদের গন্ধ। রায়হান ধীরে ধীরে স্নেহার দিকে এগিয়ে গেল। কেমন আছো স্নেহা? অনেক বছর পর দেখা। না, তুমি? তোরা পরস্পরকে চিনিস? হ্যাঁ, আমরা শুধু একে অপরকে চিনি না, আমরা এক সময় প্রেম করতাম। অনুপম থমকে গেল। রনক হতবাক হয়ে তাকিয়ে রইল স্নেহার দিকে। ওটা প্রেম ছিল না। আমি কখনো তোমাকে ভালোবাসিনি রায়হান। ভুল বললে স্নেহা, তুমি আমায় ভালোবাসার অভিনয় করছিলে, কিন্তু আমি সেটা সত্যি ভেবেছিলাম। আর এখন আমি যা চাই তা নিয়ে যাব। তুই ওর দিকে একটা হাতও তুলতে পারবি না।
তোর কি মনে হয় আমি ভয় পাই? রায়হানের ইশারায় দুজন বন্দুকধারী অনুপমকে শক্ত করে ধরে ফেলল। প্লিজ ওকে কিছু করো না। ওকে বাঁচাতে চাও? তাহলে চলো আমার সঙ্গে। আমি স্নেহা, এই পাগলের কথায় কান দিও না। দেখো, আমি এক সময় ভালোবাসতাম, কিন্তু এখন শুধু চাই তোমাকে আমার করে নিতে, যত দামে হোক। স্নেহা আতঙ্কিত হয়ে পড়ল। রায়হানের চোখের ভাষা বলছে সে সত্যি ভয়ঙ্কর কিছু করতে পারে। আমি কোথাও যাব না। তাহলে তোমাদের শেষ দেখা ছাড়বো। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। এখন কি অনুপম কিছু করতে পারবে, নাকি স্নেহাকে রায়হানের কাছে যেতে হবে? রায়হান স্নেহার হাত শক্ত করে ধরে টেনে নিয়ে গেল। চারপাশে তার গুন্ডারা পাহারা দিচ্ছে। অনুপম প্রাণপণে চেষ্টা করছিল মুক্ত হওয়ার, কিন্তু বন্দুকের মুখে সে অসহায় হয়ে পড়ল। তুই যদি স্নেহাকে একটু কষ্ট দিস, আমি তোকে শেষ করে দেব। তাহলে তোমাদের শেষ দেখে ছাড়বো। আমিও তোমাকে শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি চেয়েছি তুই টের পাস কাকে হারাতে চলেছিস। রায়হান স্নেহাকে কালো এসইউভির ভেতরে ঠেলে দিল। গাড়ি দরজা বন্ধ হলো, আর তার সঙ্গে বন্ধ হলো স্নেহার মুক্তির সব পথ। রায়হানের লুকোনো আস্তানায় স্নেহার চোখ বাঁধা ছিল। গাড়ি থামার পর যখন তার চোখের বাঁধন খুলে দেওয়া হলো, সে দেখতে পেল একটা বিশাল পুরনো জমিদার বাড়ির মতো জায়গায় এসে পৌঁছেছে। দেয়ালে ঝুলনো মোটা পর্দা, নীরবতা। তোমার নতুন ঠিকানায় স্নেহা? তুমি আমাকে কোথায় এনেছো? এমন এক জায়গায় যেখানে তোমার আর অনুপমের ভালোবাসার কোনো অস্তিত্ব নেই, শুধু আমি আছি আর তুমি। সে স্নেহার হাত চেপে ধরল। স্নেহা নিজেকে ছাড়াতে চাইল, কিন্তু রায়হান তাকে এক ধাক্কায় বিশাল বেডির উপরে ফেলে দিল। তুমি একটা পাগল। হ্যাঁ, তোমার জন্যই পাগল হয়েছি। অনেক বছর ধরে তোমাকে পাওয়ার জন্য অপেক্ষা করেছি, আর তুমি আমাকে ধোঁকা দিয়েছো। এবার পালাবার পথ নেই। রায়হানের চোখে এক অদ্ভুত আগুন জ্বলছে। স্নেহা আতঙ্কিত হয়ে উঠে বসার চেষ্টা করলো, কিন্তু রায়হান তার সামনে বসে পড়ল। তাকে এক পলকও ছাড়ছে না। আজ থেকে তুমি শুধু আমার। স্নেহার বুক ধকধক করছে। সে জানে এই পরিস্থিতি থেকে তাকে বের করতেই হবে, কিন্তু কিভাবে? অনুপম রাগে, যন্ত্রণায়, কষ্টে পাগলের মতো হয়ে গেছে। রায়হানের লোকেরা তাকে ছেড়ে দিয়ে গেছে, যেন তার বেঁচে থাকা স্নেহার জন্য আরো কষ্টের হয়। এখন কি করবি? স্নেহাকে ফিরে আনতে হবে যে করেই হোক। কিন্তু তুই জানিস না ওকে কোথায় নিয়ে গেছি। খুঁজে বের করব, আর রায়হানকে তার ভুলের মূল্য দিতে বাধ্য করব। অনুপম এবার সত্যি প্রতিজ্ঞাবদ্ধ। সে জানে সময় খুব কম, আর স্নেহা বিপদের মুখে। রায়হানের ব্যক্তিগত আস্তানার দরজা লোহার মতো শক্ত। স্নেহা চারপাশে তাকিয়ে একটা সুযোগ খুঁজছে পালানোর, কিন্তু রায়হান তার চোখে চোখ রাখতে সে মুহূর্তেই বুঝে গেল এখান থেকে বের হওয়া সহজ হবে না। জানো স্নেহা, একসময় তুমি আমায় বলেছিলে ভালোবাসা মানে শুধু একসঙ্গে থাকা নয়, ভালোবাসা মানে একে অপরের কাছে থাকা চিরকাল। কিন্তু তুমি কি করেছো? অনুভবের জন্য আমায় ছেড়ে চলে গেছো। আমি কখনোই তোমাকে ভালোবাসিনি রায়হান, তুমি সেটা জানো। আসলেই? তাহলে তুমি আমার সাথে ওইসব নাটক করলে কেন? আমার জীবনের স্বপ্ন দেখালে কেন? স্নেহার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সত্যি একসময় সে রায়হানকে এক রকমের মিথ্যা স্বপ্ন দেখিয়েছিল, যাতে সে তাকে ভুল বুঝতে বাধ্য হয়। কিন্তু তখন সে বুঝতে পারেনি এই ভুলের মূল্য একদিন এত ভয়ঙ্করভাবে তাকে দিতে হবে। অন্যদিকে অনুপম এক মুহূর্তও দেরি করছে না। সে রনকের সাহায্যে রায়হানের আস্তানার খোঁজ করছে। ফোনে ফোনে যোগাযোগ করছে তার পরিচিত কিছু বিশ্বাসযোগ্য মানুষদের সঙ্গে। ভাই, এত তাড়াতাড়ি ওকে খুঁজে পাওয়া যাবে? আমি জানি রায়হান কোথাও না কোথাও ভুল করবে, আর ওর ভুলটাই হবে আমার শক্তি। এমন সময় হঠাৎ ফোন বাজলো। অপরিচিত এক নম্বর থেকে SMS এলো। তোমার প্রেমিকা কোথায় সেটা জানতে চাও? তাহলে পুরাতন জমিদার বাড়ির খোঁজ নাও। আমি ঠিক ছিলাম, ওকে ওখানেই লুকিয়ে রেখেছে। স্নেহা জানে এইভাবে বসে থাকলে কিছুই হবে না। সে সুযোগ খুঁজছে, কিন্তু রায়হান তাকে এক মুহূর্তও চোখের আড়াল করতে রাজি নয়। তুমি ভাবছো পালাবে? অসম্ভব। তুমি একমাত্র আমার। তুমি আমাকে জোর করে আটকে রাখতে পারবে না। আমি শুধু আটকে রাখবো না, তোমার ভালোবাসাও আদায় করে নেব। স্নেহা ভয় পাচ্ছে, কিন্তু সে হাল ছাড়বে না। আর ঠিক তখনই বাইরের দরজায় জোরে ধাক্কার শব্দ শোনা গেল। রায়হান ধাক্কার শব্দ শুনে চমকে উঠল। স্নেহার চোখে আসার আলো জ্বলে উঠল মুহূর্তেই। তবে রায়হান এত সহজে হাল ছাড়ার পাত্র নয়। সে দ্রুত গিয়ে দরজার পাশে দাঁড়ালো।
এক হাতে কোমরে থাকা পিস্তলটা স্পর্শ করলো। কে? বাইরে থেকে কোনো উত্তর এলো না। কয়েক সেকেন্ড নিঃশব্দ কাটলো। তারপর আবারও দরজায় প্রচণ্ড ধাক্কা পড়লো। এবার যেন দরজা ভেঙে ফেলার চেষ্টা চলছে। আমাকে এখানে আটকে রেখেছে, কেউ শুনতে পাচ্ছে? প্লিজ আমাকে বাঁচান। চুপ! রায়হান এক ঝটকায় স্নেহার মুখ চেপে ধরলো, যাতে সে কোনো শব্দ করতে না পারে। তারপর আস্তে করে দরজার দিকে এগিয়ে গেল। হঠাৎ দরজাটা ধুম করে ভেঙে গেল। অনুপম আর রনক একসঙ্গে ঢুকে পড়ল ঘরের ভেতর। অনুপমের চোখ লাল হয়ে আছে, রাগে তার শরীর কাঁপছে। হাত সরাও ওর গা থেকে রায়হান। আহ, এত প্রেম! কিন্তু তুমি কি জানো, আমি যখন চাইবো তখন ও আমাকে ভালোবাসবে। তোমার সামনে ওকে আমার করে নিতে পারবো। অনুপমের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে এক লাফে রায়হানের দিকে ঝাঁপিয়ে পড়ল। লড়াই ঘরের ভিতরে শুরু হলো তুমুল লড়াই। অনুপম আর রায়হান দুজনেই একে অপরকে আঘাত করছে প্রবল শক্তিতে। রায়হানের হাতে পিস্তল থাকলেও অনুপম তাকে সেই সুযোগই দিচ্ছে না। স্নেহা কোনো মতে নিজেকে মুক্ত করে রনকের কাছে ছুটে গেল। ওকে সাহায্য করো। অনুপম একা সামলে নিতে পারবে? রায়হান এক পর্যায়ে রাগে উন্মত্ত হয়ে পিস্তল তুলল, কিন্তু অনুপম তার হাত ধরে এক মোচড়ে পিস্তলটা ছিটকে ফেলে দিল। তোকে আমি বাঁচতে দেব না। দেখো কে কাকে বাঁচাতে দেয়। ঠিক তখনই বাইরে পুলিশের সাইরেন বাজলো। পুলিশের সাইরেন শুনে রায়হানের মুখটা কালো হয়ে গেল। সে জানে এবার তার পালানোর পথ নেই। অনুপম রায়হানের কলার চেপে ধরে এক ধাক্কায় মাটিতে ফেলে দিল। এবার তোর খেলা শেষ রায়হান। দেখো কে কাকে বাঁচতে দেয়। খেলা তো এখনো বাকি আছে বন্ধু। আমি মরে গেলেও তোর জীবন নরক বানিয়ে দিব। স্নেহা আতঙ্কিত চোখে পুরো দৃশ্য দেখছে। তার শরীর কাঁপছে। এত ভয় আর উত্তেজনার পর যেন কিছুই স্বাভাবিক লাগছে না। পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকলো। একদল অফিসার অস্ত্র তাক করে রেখেছে রায়হানের দিকে। হাত তুলে দাঁড়াও রায়হান, তুমি গ্রেপ্তার। ও, এত তাড়াতাড়ি? এইটুকু তো মজা নেওয়ার দরকার ছিল। একজন অফিসার এসে রায়হানের হাতে হাতকড়া পরিয়ে দিল, কিন্তু তার চোখে কোনো ভয় নেই, বরং মুখের কোণে এক অদ্ভুত হাসি লেগে আছে। রায়হানকে গ্রেফতার করার পর পুলিশ যখন তাকে নিয়ে যেতে লাগলো, তখন সে একবার পেছনে ফিরে তাকালো। অনুপম, তুই জিতেছিস বলে ভাবছিস সব শেষ। বিশ্বাস কর, গল্পটা এখনো বাকি আছে। তুই আর কিছু করতে পারবি না রায়হান। এবার তোর ঠিকানা কারাগার। রায়হান পুলিশের গাড়িতে উঠে পড়ল। গাড়ির দরজা বন্ধ হতেই চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। স্নেহা আস্তে করে অনুপমের দিকে তাকালো। তার চোখে পানি চলে এসেছে। আমি খুব ভয় পেয়েছিলাম অনুপম। আমি তো আছি, তাই না? অনুপম স্নেহাকে শক্ত করে জড়িয়ে ধরল। এই মুহূর্তে সব ভয়, সব দুঃখ যেন মিলিয়ে গেল। রায়হান পুলিশের গাড়িতে উঠে গেলেও তার মুখে সেই রহস্যময়ী হাসিটা রয়ে গেল। অনুপম সেটা লক্ষ্য করলো। একটা অজানা আশঙ্কা তার বুকের মধ্যে খচখচ করতে লাগলো। স্নেহা অনুপমের বুকে মুখ গুজে রেখেছে, কিন্তু তার শরীর এখনো কাঁপছে। রনক একপাশে দাঁড়িয়ে দেখছে। ব্যাপারটা এখানেই শেষ মনে হচ্ছে না অনুপম। আমিও তাই ভাবছি। ঠিক তখনই অনুপমের ফোনটা বেজে উঠল। অপরিচিত একটা নম্বর। হ্যালো। এত সহজে যদি সব শেষ হয়ে যেত তাহলে তো জীবনটা একদম বোরিং হয়ে যেত, তাই না? অনুপমের রক্ত জমে গেল। এই কণ্ঠ, এটা তো রায়হানের, কিন্তু সে তো পুলিশের হেফাজতে। তুই কিভাবে ফোন করছিস? আহ, এত প্রশ্ন করিস না বন্ধু, শুধু জান খেলা এখনো শেষ হয়নি। আমি ফিরে আসবো, আর এবার সব উলট পালট হয়ে যাবে। ফোনটা কেটে গেল। অনুপম কিছুক্ষণ থম ধরে দাঁড়িয়ে রইল। স্নেহা তার হাতটা শক্ত করে ধরল। কে ছিল? কি বললো সে? বলল খেলা এখনো শেষ হয়নি। ঠিক তখনই দূরে পুলিশের গাড়ির ভেতর একটা বিশাল বিস্ফোরণ হলো। পুরো জায়গাটা কেঁপে উঠল। আগুনের শিখা আকাশে উঠে গেল। ও মাই গড! সবার চোখ বিস্ফোরণের দিকে আটকে গেল। ধোঁয়ার ভেতর পুলিশের গাড়িটা জ্বলছে, কিন্তু রায়হান কোথায়? সে পালিয়ে গেছে। এবার সে সত্যি একটা ভয়ঙ্কর কিছু করবে। স্নেহা অনুপমের হাত শক্ত করে ধরল। আশেপাশে ভিড় জমতে শুরু করেছে। ও আবার ফিরে আসবে অনুপম, আমি জানি। আমি ওকে শেষ করব স্নেহা। এবার আর কোনো ছাড় নয়। রায়হান পুলিশের গাড়ি থেকে পালিয়েছে, এটা নিশ্চিত, কিন্তু কিভাবে? বিস্ফোরণটা কি তার পরিকল্পিত ছিল, নাকি কেউ তাকে সাহায্য করেছে? অনুপম, স্নেহা, রনক হতবাক হয়ে বিস্ফোরণের দিকে তাকিয়ে আছে। চারপাশে পুলিশ ছুটোছুটি করছে, কিন্তু রায়হানের কোনো চিহ্ন নেই।
এভাবে যদি পালিয়ে যায় তাহলে তো আরও বিপদ। ও পালিয়ে গেছে মানে এবার আরও ভয়ানক কিছু ঘটাবে। স্নেহার আতঙ্ক। স্নেহা অনুপমের হাত শক্ত করে ধরল। তার পুরো শরীর ঠান্ডা হয়ে এসেছে। ও আবার ফিরে আসবে অনুপম, আমি জানি। আমি তো আছি স্নেহা, এবার ওর পালানোর পথও থাকবে না। ঠিক তখনই অনুপমের ফোনটা বেজে উঠল। একই অজানা নম্বর। এবার আর দেরি না করে সে ফোনটা ধরে ফেলল। রায়হান, কোথায় তুই? এত তাড়াহুড়া করিস না বন্ধু, আমি শুধু একটু খেলতে চাই। আর খেলার জন্য আমার সবচেয়ে পছন্দের খেলনাকে জানিস? অনুপমের বুকের মধ্যে একটা ঝটকা লাগলো। স্নেহা। হারামজাদা, যদি ওর গায়ে একটা আঁচড়ও পড়ে। আহা, এত রাগ! আমাকে ধরার চেষ্টা কর অনুপম, কিন্তু মনে রাখিস এবার আমি আসল খেলা খেলবো। ফোনটা কেটে গেল। অনুপম ফোনটা এত জোরে চেপে ধরেছে যে তার হাত কাঁপছে। আমরা কি করব এখন? ও এবার শেষ খেলা খেলবে, আমাকেও শেষ চালটা দিতে হবে। অনুপম, আমরা কি সত্যি ওকে হারাতে পারবো? জিততেই হবে স্নেহা, এবার শেষ লড়াই। রায়হান পালিয়ে গেছে এবং এবার সে শুধু পালিয়ে থাকার জন্য পালায়নি, সে নতুন একটা ফাঁদ তৈরি করেছে যা আরো ভয়ঙ্কর হতে চলেছে। অনুপম জানে এবার রায়হান সরাসরি আঘাত হানবে। অনুপম, স্নেহা আর রনক একটা নিরাপদ জায়গায় বসে প্ল্যান করছে। চারপাশে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, কিন্তু তবুও একটা অদৃশ্য আতঙ্ক সবাইকে গ্রাস করে আছে। রায়হান পালানোর পর থেকে কোনো খবর নেই, এটা সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার। ও কি আমাদের আক্রমণ করার জন্য অপেক্ষা করছে? না, ও শুধু আক্রমণ করবে না, ওর লক্ষ্য আমাদের পুরোপুরি ধ্বংস করা। রাতে সবাই যার যার রুমে চলে যায়, কিন্তু অনুপম ঠিকমতো ঘুমাতে পারছে না। রায়হানের ফোনে সেই শব্দ এখনো কানে বাজছে, আমি ফিরে আসব। ঠিক তখনই জানালার পর্দাটা একটু নড়ে উঠল। অনুপম তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো, ধীর পায়ে জানালার দিকে এগিয়ে গেল। বাইরে কেউ কি দাঁড়িয়ে আছে? বাইরে নিস্তব্ধতা, কিন্তু এই নিস্তব্ধতার মধ্যেও একটা চাপা ভয় লুকিয়ে আছে। সকালবেলা দরজার নিচ দিয়ে একটা খাম এসে পড়ল। অনুপম সেটার দিকে তাকিয়ে একটু দ্বিধায় পড়ে গেল। এটা কি? হয়তো নতুন কোনো ফাঁদ। অনুপম ধীরে ধীরে খাম খুলল। ভেতরে একটা ছোট্ট চিরকুট। স্নেহাকে খুঁজ, এবার আসল খেলা শুরু হবে। অনুপমের হাত থেকে কাগজটা পড়ে গেল। তার বুকের ভেতর ধকধক করতে লাগলো। স্নেহা? কোনো উত্তর নেই। পুরো বাড়ি খুঁজেও স্নেহার কোনো চিহ্ন পাওয়া গেল না। ওর টার্গেট সফল হয়েছে, ও স্নেহাকে নিয়ে গেছে। এবার কিছুতেই ওকে ছাড়বো না। স্নেহা হারিয়ে গেছে না, হারিয়ে যায়নি, রায়হান ওকে তুলে নিয়ে গেছে। অনুপমের মাথায় যেন আগুন জ্বলছে। সে জানে এবার কোনো ভুল করা যাবে না। অনুপমের ফোনটা বেজে উঠল। রায়হান। কোথায় স্নেহা? এত তাড়াতাড়ি? একটু ধৈর্য ধর বন্ধু, আমি তোমাকে সুযোগ করে দেব। তুমি যদি সত্যিকারের প্রেমিক হও তাহলে ওকে বাঁচিয়ে দেখাও। তোর নোংরা খেলা এবার শেষ। এই খেলা শেষ হবে তখনই যখন আমি চাইবো। আসল খেলা এখনো শুরু করিনি। একটা অন্ধকার রুম। হাত পা শক্ত করে বাঁধা স্নেহা মাটিতে পড়ে আছে, মুখে টেপ লাগানো, তাই চিৎকার করতে পারছে না। চোখের সামনে রায়হান দাঁড়িয়ে আছে, চোখে অদ্ভুত এক পাগলামি। দেখো কেমন করে তুমি আর আমি আবার একসঙ্গে। কতবার বলেছি তুমি শুধু আমার। অনুপমের জন্য এত ভালোবাসা, ও কি তোকে বাঁচাতে পারবে? আমি চ্যালেঞ্জ দিচ্ছি, ও যদি সময় মতো তোকে খুঁজে পায় তাহলে ছেড়ে দেবো। স্নেহার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। অনুপম, রনক আর পুলিশ রায়হানের গতিবিধি খুঁজতে শুরু করেছে, কিন্তু কোথাও কোনো হদিস নেই। ও এমন জায়গায় লুকিয়েছে যেখানে সাধারণভাবে কেউ যাবে না। ও আমাদের পরীক্ষা নিচ্ছে, কিন্তু আমি ওকে শেষ করে দেব। ঠিক তখনই অনুপমের ফোনে একটা মেসেজ এলো। সময় কম, তোমার প্রেমিকা বাঁচতে পারবে তো? আমি আসছি রায়হান, এবার খেলা শেষ হবে। সময় কম, স্নেহাকে বাঁচাতে হবে। অনুপমের রাগে পুরো শরীর কাঁপছে। ও জানে রায়হান শুধু খেলা খেলছে না, সে স্নেহার সর্বনাশ করতে চায়। অনুপম, রনক আর পুলিশ রায়হানের ফোন ট্র্যাক করার চেষ্টা করছে, কিন্তু ও খুব চালাক। লোকেশন এবার দেখাই শহরের বাহিরে, পরের বার সম্পূর্ণ অন্য জায়গায়। ও আমাদের ঘোরাচ্ছে, কিন্তু বেশিক্ষণ পারবে না। ঠিক তখনই অনুপমের মনে পড়ল রায়হানের একটা পুরনো ফার্ম হাউস আছে শহরের বাইরে। অনেক আগে ওখানে একটা পার্টির দাওয়াত পেয়েছিল অনুপম। ওখানেই গেছে, চলো। অন্ধকার রুমের ভেতরে স্নেহার হাত পা বাঁধা। রায়হান ধীর পায়ে ওর দিকে এগিয়ে আসছে।
চোখে এক অদ্ভুত উন্মাদনা। তুমি তো শুধু আমার হওয়ার কথা ছিল, তাই না? আজ আর কেউ আমাকে থামাতে পারবে না। সে স্নেহার গালে হাত রাখলো, কিন্তু ঠিক তখনই বাইরে গানের শব্দ শোনা গেল। অনুপম দরজায় লাথি মারল। এক ঝটকায় দরজা খুলে গেল। রায়হান ঘুরে দাঁড়ালো। অবশেষে চলে এলো। হাত সরা ওর উপর থেকে। রায়হান হাসলো, তারপর কোমর থেকে একটা পিস্তল বের করলো। তুমি যদি সত্যি ভালোবাসো তাহলে বাঁচিয়ে দেখাও। রুমে টানটান উত্তেজনা। এবার একটাই পথ, শেষ লড়াই। রুমের ভেতর থমথমে নীরবতা। রায়হানের হাতে বন্দুক, অনুপমের চোখে তীব্র আগুন। স্নেহা দড়ি ছেড়ে চেষ্টা করছে কিন্তু পারছে না। আজ সবকিছুর একটা শেষ দরকার। তুমি কি সত্যি ভেবেছিলে আমাকে হারাতে পারবে? ভালোবাসা জোর করে আদায় করা যায় না রায়হান। রায়হান ট্রিগারে আঙ্গুল রাখতেই অনুপম বিদ্যুৎ গতিতে ওর দিকে ঝাঁপিয়ে পড়ল। এক ঝটকায় বন্দুকটা পড়ে গেল মাটিতে। দুজনের মধ্যে শুরু হলো ভয়ঙ্কর হাতাহাতি। অনুপম, রায়হান অনুপমকে এক ঘুষি মারল, কিন্তু অনুপম এবার থামার জন্য আসেনি। ও এক ঘুষিতে রায়হানকে ফেলে দিল মাটিতে। আমি হেরে যাব না। ঠিক তখনই পুলিশ রুমে ঢুকলো। রায়হান উঠে পালানোর চেষ্টা করতে একজন অফিসার গুলি চালালো। রায়হানের পায়ে গুলি লাগলো। রায়হান মাটিতে লুটিয়ে পড়ল। পুলিশ ওকে ধরে ফেললো। অনুপম ছুটে গিয়ে স্নেহার দড়ি খুলে দিল। তুমি সময় মতো এলে। আমি তোমাকে কোনো দিন হারাতে দেব না স্নেহা। রায়হান গ্রেফতার হয়েছে। ওর কুকীর্তির সব প্রমাণ পুলিশের হাতে। অনুপম আর স্নেহা হাসপাতাল থেকে ফিরছে, নতুন জীবনের পথে। জানো, আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে সব শেষ হয়ে গেছে। সব শেষ নয়, আমাদের গল্প তো এখনো বাকি। ভালোবাসার পূর্ণতা দেওয়ার জন্য হয়তো অনেক পথ পাড়ি দিতে হবে। পরের দিনে স্নেহা আর অনুপম রোমান্টিক মেজাজে একটি পার্কের কোণে একান্তে সময় কাটাচ্ছিল। তারা কিছুক্ষণের জন্য একে অপরের পৃথিবী হয়ে উঠেছিল, কিন্তু ভাগ্য তাদের শান্তি টিকতে দেবে না। স্নেহা মাথা নত করে অনুপমের গলা থেকে গালবালির শব্দ শুনে অনুপম তাকে ভালোবাসায় ঘিরে ফেলল। দুজনের মধ্যে অবিস্মরণীয় মুহূর্ত তৈরি হলো। তারা একে অপরের মধ্যে হারিয়ে গেল, একজন আরেকজনের বুকে মাথা রেখে সুখের রাজ্যে হারিয়ে গেল। তুমি জানো, তোমার সঙ্গে আমার প্রতিটা মুহূর্ত যেন স্বপ্নের মতো। আমি চাই না এই মুহূর্তটা শেষ হোক স্নেহা। কিন্তু এই সুখ বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হলো না। হঠাৎ স্নেহার কাকা ভরত তাদের চোখে পড়ল। প্রথমে তিনি স্নেহাকে দেখেনি, কিন্তু পরে দূর থেকে দুই তরুণের ভিন্ন আচরণ দেখে স্নেহার দিকে এগিয়ে আসেন। স্নেহা, তুমি কি করতেছো এইসব? সি স্নেহা, তুমি পরিবারের মান সম্মান মাটিতে মিশিয়ে দিলে। স্নেহা চোখ বড় বড় করে কাকা আর অনুপমের দিকে তাকায়। তার চোখে চিন্তার ছাপ স্পষ্ট। ভরত স্নেহার প্রিয় কাকা, তবে সে স্নেহার জন্য সঠিক ছেলে নির্বাচন করতে চায়। কাকা, আমি জানি তুমি একজন ভালো মেয়ে। নিশ্চয়ই এই ছেলে তোমাকে ফাঁদে ফেলেছে। এর কঠিন শিক্ষা দিতে হবে। ভরত স্নেহাকে সঙ্গে করে নিয়ে চলে যায় এবং অনুপম চুপচাপ দাঁড়িয়ে থেকে ভরতের চলে যাওয়ার দিকে তাকায়। স্নেহার হৃদয়ে অস্থিরতা সৃষ্টি হয়, কারণ সে জানে তার পরিবারের সদস্যরা কখনো অনুপমকে মেনে নেবে না। স্নেহা বাড়ি ফিরে আসতেই তার মা বাবা একসঙ্গে বসেছিল। বাবা মুখ ভার করে স্নেহাকে দেখে বললেন, স্নেহা, আমি তোমার বিয়ের জন্য মিথ্যে কিছু চাইনি। এখন শুনলাম তুমি অনুপমের সঙ্গে। তুমি কি জানো স্নেহা, সে একজন বেপরোয়া ছেলে। আমি কখনো তাকে তোমার জীবনসঙ্গী হিসেবে মেনে নিতে পারবো না। স্নেহা চুপচাপ দাঁড়িয়েছিল। তার হৃদয়ে এক তীব্র দ্বন্দ্ব চলছিল। সে জানতো অনুপমকে সে কখনো ছাড়তে পারবে না, কিন্তু পরিবারকে কষ্ট দিতে চায় না। পরদিন ভরত তার পরিবারের পক্ষ থেকে স্নেহার বিয়ের জন্য নতুন এক ছেলের নাম প্রস্তাব করে। স্নেহা জানে এটা তাদের জন্য এক রকম জোর জবরদস্তি, কিন্তু তারও কোনো উপায় ছিল না। স্নেহা ঘরের এক কোণে বসে কাঁদছিল, অনুপমকে নিয়ে চিন্তা করছিল। কিন্তু একদিকে তার পরিবার, আরেকদিকে তার ভালোবাসা। আমি কি সত্যি অনুপমকে ছাড়বো? একদিকে তার পরিবার, আরেকদিকে তার হৃদয়ের স্বপ্ন। সে জানতো তাকে সিদ্ধান্ত নিতে হবে। রাতের নীরবতা যেন সবকিছু আরো তীব্র করে তুলেছিল। স্নেহা একদিকে তার পরিবার, অন্যদিকে অনুপমকে নিয়ে দ্বন্দ্বে আক্রান্ত ছিল। তার মনে শান্তি নেই, কারণ সে জানে একমাত্র অনুপমের সাথেই তার ভবিষ্যৎ। তবে পরিবারের অমতে সেটা সম্ভব হবে কিনা সে জানে না। স্নেহার মা বাবা বিয়ের জন্য রাজি হয়নি, কিন্তু স্নেহার মন কখনোই অনুপমকে ছাড়তে পারবে না। স্নেহা তাদের কথায় অনেকটা চুপ ছিল, কিন্তু তার মুখে কিছু বলা সম্ভব ছিল না।
সে জানতো যদি সে তাদের প্রস্তাবিত ছেলেকে গ্রহণ করে তাহলে সারা জীবন তার মন শান্তি পাবে না। আমি অনুপম ছাড়া বাঁচবো না, সে আমার পৃথিবী। সে যখন এসব ভাবছিল হঠাৎ তার ফোন বেজে ওঠে। অনুপমের কল। স্নেহা ফোনটা নিয়ে তার দিকে তাকায়। কিছু সময় চিন্তা করে কল রিসিভ করে। অনুপম। স্নেহা, আমি জানি তুমি কি অনুভব করছো। তোমার পরিবার যা চায় সেটা তুমি করতে পারো, কিন্তু আমি তোমাকে হারাতে পারবো না। স্নেহা কিছু বলতে পারছিল না। তার হৃদয়ে একটা তীব্র আঘাত এসে পড়ছিল, কিন্তু নিজেকে সামলানোর চেষ্টা করছিল। কিন্তু অনুপম, আমার পরিবার, তারা কখনো আমাদের সম্পর্ক মেনে নেবে না। তাহলে আমি কি করতে পারি স্নেহা? তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না, আর আমি তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না। এক মুহূর্তের জন্য স্নেহা নিজের কল্পনায় হারিয়ে গেছিল। সে জানতো অনুপমের প্রতি তার অনুভূতি কোনোভাবেই মুছে ফেলা সম্ভব নয়, কিন্তু তখনও তাকে পরিবারের সম্মান রক্ষা করতে হবে। পরদিন স্নেহার বাবা মা তাকে বসিয়ে বিয়ে নিয়ে আলাপ শুরু করেন। তারা স্নেহাকে আবারও চাপ দেন, তোমার ভবিষ্যৎ শুধুমাত্র আমাদের সিদ্ধান্তে নির্ভর করবে। স্নেহা, তুমি জানো আমাদের সিদ্ধান্ত কি? এই যে ছেলে আমরা ঠিক করেছি, তাকে তোমার জীবন সঙ্গী হতে হবে। আমরা শুধু তোমার ভালোর জন্যই এটা করছি। স্নেহার চোখে জল চলে আসে, কিন্তু সে কিছুই বলছিল না। সে জানতো তার পরিবার এক্ষণে আর কোনো ছাড় দিতে চাইছে না। স্নেহা অনুপমকে ফোন দেয়। তার কথা গম্ভীর এবং মন খারাপ। অনুপমের সিদ্ধান্ত নিয়েছি, আমি তোমার সাথে থাকতে পারবো না। স্নেহা, তুমি কি সত্যি আমাকে ছেড়ে চলে যেতে চাও? অনুপমের কণ্ঠে ব্যথা ছিল, কিন্তু স্নেহার মনে আস্থা ছিল যে সে যা বলছে তা সঠিক। তার পরিবারকে অস্বীকার করা কোনোভাবেই সম্ভব নয়। আমি তোমাকে ভালোবাসি অনুপম, কিন্তু আমি আর কিছু করতে পারছি না। এরপরে স্নেহা ফোনটি রেখে দেয়। তার হৃদয় পূর্ণ এক বিপর্যয়ের মধ্যে ছিল। সে জানতো তার এই সিদ্ধান্তের ফলাফল কি হতে পারে, কিন্তু সে আর কোনো উপায় দেখছিল না। স্নেহা তখনও অনুপমের সাথে তার সম্পর্কের শেষ সিদ্ধান্ত নিতে পারছিল না। তার পরিবার তাকে অত্যন্ত চাপ দিচ্ছিল। অনুপমের প্রতি তার অনুভূতি ছিল অটুট, কিন্তু তার পরিবারের সম্মান আর প্রত্যাশা থেকে সে কোথাও একদম বের হয়ে আসতে পারছিল না। পরিবারের চাপ ক্রমেই বাড়ছিল এবং স্নেহা বুঝতে পারছিল তার কাছে একমাত্র বিকল্প ছিল অনুপমকে একে একে ভুলে যাওয়া। কিন্তু সে জানতো সে ভুলে যেতে বলে সে কেবল নিজের হৃদয়কে ছিঁড়ে ফেলে। একদিকে স্নেহা তার মা বাবার কাছে বসে আরেকবার তাদের ইচ্ছা জানাতে চেয়েছিল। স্নেহা, তোমার ভবিষ্যতের জন্য আমরা যেটা ঠিক করেছি সেটা আমাদের সবার জন্য ভালো। তুমি যদি আমাদের কথা মেনে চলো তাহলে তোমার জীবন সুন্দর হবে। মা, আমি জানি আপনি আমার ভালোর জন্যই চিন্তা করছেন, কিন্তু আমি জানি না আমি এই সিদ্ধান্ত নিতে পারবো কিনা। তুমি জানো স্নেহা, আমাদের সম্মানটাই আমাদের সবচেয়ে বড় বিষয়। এই ছেলে যদি তোমার জন্য উপযুক্ত না হয় তাহলে আমাদের কথাই মেনে চলতে হবে। স্নেহা তখন কিছু না বলেই চুপ করে বসেছিল। তার মধ্যে এক চরম দ্বন্দ্ব চলছিল। সে জানতো সে যা করবে তার ফলাফল একটাই, আর সেটি তার জীবনে চিরকাল একটা গভীর ক্ষত রেখে যাবে। তবে স্নেহার চুপ থাকাটা অনুপমের কাছেও এক সংকেত হয়ে দাঁড়ায়। সে জানতো স্নেহা তাকে কখনো একা ছাড়বে না। তবে তার পরিস্থিতি বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। একদিন যখন স্নেহা নিজের ঘরের মধ্যে বসেছিল, হঠাৎ দরজা খুলে অনুপম এসে দাঁড়ায়। স্নেহা, আমি তোমাকে হারাতে চাই না। স্নেহার হৃদয়ে এক ঝাঁকানো অনুভূতি উঠে আসে। সে জানতো এরপরে যদি সে অনুপমকে আবার ফিরিয়ে দেয় তাহলে তার জীবনে এক অন্ধকারে হারিয়ে যাবে। তুমি জানো অনুপম, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। অনুপম স্নেহার দিকে এগিয়ে এসে তার হাতে হাত রাখে। তার চোখে কিছু একটা ছিল যা স্নেহাকে আরো গভীরভাবে আকর্ষণ করেছিল। স্নেহা, আমি তোমাকে বুঝি, তুমি কিছুতেই আমাকে ছেড়ে যেতে পারবে না। পরের দিন স্নেহার পরিবারের পক্ষ থেকে তাকে আবার বিয়ের প্রস্তাব দেওয়া হয়। স্নেহা এবার পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু একদিকে অনুপমের ভালোবাসা, অন্যদিকে পরিবারের প্রত্যাশা তাকে সংকটে ফেলে দিয়েছিল। স্নেহা, তুমি জানো আমরা যা বলছি সেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি কোনোভাবেই আমাদের মানহানি হতে দিতে পারবে না। তুমি আমাদের সিদ্ধান্ত মেনে চললে তবেই আমরা শান্তি পাবো। স্নেহা এবার আর কোনো কথা বলল না। তার মুখ থেকে একটি শব্দও বের হচ্ছিল না। কিন্তু একদিকে সে জানতো অনুপমের সঙ্গে থাকলে তার জীবনের মানে হবে, অন্যদিকে সে জানতো পরিবারকেও মান্য করা তার কর্তব্য। আমি কি করতে পারি, কি করা উচিত? এটা ছিল এক কঠিন মুহূর্ত। স্নেহা জানতো
যে কোনো পথে সে হোক না কেন তাকে চিরকাল কিছু না কিছু হারাতে হবে। স্নেহা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় যে সে পরিবারকে সম্মান জানাবে, কিন্তু সে আর অনুপমকে ছেড়ে থাকতে পারবে না। সে জানে একদিন হয়তো পরিবারও তাদের সম্পর্ক মেনে নেবে, কিন্তু এখন সময়ের সঙ্গে সঙ্গে তার নিজের জীবনও জীবনের সবচেয়ে বড় ব্যাপার হয়ে উঠবে। আমি অনুপমকে ছাড়বো না, এটাই আমার শেষ সিদ্ধান্ত। স্নেহা শেষ পর্যন্ত অনুপমের দিকে ফিরে যায়। তার চোখে নতুন একটি আগুন জ্বলে উঠেছে। তার সিদ্ধান্ত পরিষ্কার ছিল, আর সে জানত এর পরিণতি যাই হোক না কেন সে একমাত্র অনুপমের সঙ্গেই থাকবে। স্নেহার পরিবারের চাপে এবার সবকিছু চূড়ান্ত হতে শুরু করলো। তার বাবা মা এমনভাবে তাকে মানসিকভাবে প্রভাবিত করছিলেন যে সে আর কিছুই বুঝে উঠতে পারছিল না। শেষ পর্যন্ত তার বিয়ে ঠিক হয়ে গেল। বিয়ের দিনক্ষণও স্থির হয়ে গেছে। স্নেহার মনে তখন বিশাল এক দ্বন্দ্ব। একদিকে পরিবার, আরেকদিকে তার একমাত্র ভালোবাসা অনুপম। সে জানতো এই বিয়ে মানে তার জীবনের সবচেয়ে বড় ভুল, কিন্তু বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে সে কিছুই বলতে পারছিল না। বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে। বাড়ির চারদিকে বাতি, গান বাজনা, অতিথিদের আসা যাওয়া সব মিলিয়ে একটা আনন্দঘন পরিবেশ। কিন্তু সে আনন্দের মাঝে একমাত্র স্নেহার মনে ছিল প্রচণ্ড অস্থিরতা। বিয়ের আগের রাত স্নেহা নিজের ঘরে বসেছিল। যখন দরজায় টোকা পড়ল, সে গিয়ে দরজা খুলতেই চমকে উঠল। অনুপম। স্নেহা প্লিজ আমাকে বলো, তুমি সত্যি এই বিয়েটা করতে চাও? অনুপম, আমি জানি না কি করব। আমার পরিবার, আমার বাবা মা, আমি তাদের কষ্ট দিতে পারি না। কিন্তু তুমি কি নিজেকে কষ্ট দিতে পারবে? আমি জানি তুমি আমাকে ভালোবাসো। তুমি জানো এই বিয়েটা হলে তুমি আজীবন কষ্ট পাবে। আমি কি করব অনুপম? তারা আমার জীবনটাকে একটা খাঁচায় বন্দি করে ফেলেছে। তাহলে পালিয়ে চলো আমার সঙ্গে। স্নেহা চমকে উঠে অনুপমের দিকে তাকায়। মুহূর্তের জন্য সে কিছু বুঝতে পারে না। পালিয়ে যাওয়া, এটা কি সত্যিই সম্ভব? তুমি কি জানো এটা করলে আমার পরিবার আমাকে আজীবন ক্ষমা করবে না? তারা একদিন ঠিকই আমাদের ভালোবাসা বুঝবে স্নেহা, কিন্তু আমাদের তো নিজেদের জীবনটাও দেখতে হবে, তাই না? স্নেহা এক মুহূর্ত চুপ করে থাকে। অনুপমের চোখের দিকে তাকিয়ে সে বুঝতে পারে এটাই তার শেষ সুযোগ। যদি সে আজ নিজেকে বন্দি করে ফেলে তবে আর কখনো মুক্ত হতে পারবে না। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে দেয়। অনুপম তার হাত শক্ত করে ধরে নেয়। চলো। বিয়ের রাত, পুরো বাড়ি আলোয় ঝলমল করছে। সবাই ব্যস্ত, কিন্তু কেউ টের পেল না বর কনে এই বাড়ি থেকে গায়েব হয়ে গেছে। স্নেহা আর অনুপম দ্রুত একটি বাস ধরে অজানা গন্তব্যের পথে পা বাড়ায়। তাদের সামনে শুধুই অনিশ্চিত ভবিষ্যৎ, কিন্তু একে অপরের পাশে থাকাই তাদের জন্য তখন যথেষ্ট ছিল। স্নেহা আর অনুপম শহর থেকে অনেক দূরে এক ছোট্ট শহরে এসে পৌঁছায়। রাত তখন গভীর। তারা দুজনেই ক্লান্ত, মানসিকভাবে বিধ্বস্ত, কিন্তু পরস্পরের পাশে থাকার দৃঢ় প্রতিজ্ঞা তাদের মধ্যে শক্তি জুগিয়ে যাচ্ছিল। আমাদের একটা থাকার জায়গা দরকার। শহরের বাইরে কোনো ভাড়া বাসা খুঁজতে হবে। হ্যাঁ, কিন্তু আমাদের কাছে খুব বেশি টাকা নেই। তুমি কি কিছু কাজ খুঁজে পাবে? যে কোনো কাজ করব স্নেহা, আমাদের বেঁচে থাকতে হবে। অনুপম আর স্নেহা অনেক খোঁজাখুঁজি ঘুরে এক ছোট্ট বাসা ভাড়া নেয়। একটা সিঙ্গেল রুম, রান্নাঘর আর বাথরুম। সেখানে কোনো বিলাসিতা নেই, কিন্তু ওদের কাছে সেটাই ছিল স্বর্গের মতো। পরদিন সকালেই অনুপম কাজ খোঁজার জন্য বেরিয়ে পড়ে। সে শহরের বিভিন্ন দোকান, গ্যারেজ, কারখানায় খোঁজ নেয়। শেষমেশ এক নির্মাণ সাইটে শ্রমিকের কাজ পায়। দৈনিক মজুরি কম, কিন্তু আপাতত ওদের চলবে। তুমি এত কষ্ট করছো আমার জন্য? এটা কোনো কষ্ট না স্নেহা, তোমার সাথে থাকার জন্য আমি সব কিছু করতে পারি। আমি তোমার পাশে আছি অনুপম, আমরা একসাথে সব কিছু পারবো। রাতের বেলা ছোট্ট করে শুধু একটা পুরনো ফ্যান ঘুরছিল। অনুপম ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়েছে, আর স্নেহা রান্নার কাজ শেষ করে এসেছে। জানো স্নেহা, আমাদের এই ছোট্ট বাসাটাই আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা। শুধু বাসা নয়, আমি আর তুমি একসাথে থাকাটাই আসল। মোমের আলোয় ঘরটা অন্যরকম এক মায়াবী পরিবেশ সৃষ্টি করছে। স্নেহা আর অনুপম পরস্পরের দিকে তাকায়। ওদের চোখের ভাষাই যেন সব কথা বলে দিচ্ছিল। রাত গভীর হতে থাকে। স্নেহা আর অনুপম নতুন জীবনের অভ্যস্ত হওয়ার চেষ্টা করছে। প্রতিদিন সকাল হলে অনুপম কাজে চলে যায়, আর স্নেহা বাসায় কাজ করে। মাঝে মাঝে রান্নাঘরে বসে একা একা কাঁদে, কারণ সে কখনো ভাবেনি যে তার জীবন এভাবে বদলে যাবে। বাবা মায়ের কথা খুব মনে পড়ছে, তারা কি আমাকে কখনো ক্ষমা করবে? অন্যদিকে অনুপম দিনরাত কঠোর পরিশ্রম করে।
তার শরীর ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু স্নেহার হাসি দেখলেই সব কষ্ট ভুলে যায়। এই কষ্টের দিন বেশি দিন থাকবে না। আমি তোমাকে ভালো একটা জীবন দেব। আমি শুধু তোমার সঙ্গে থাকতে চাই অনুপম। রাত নামে, বাসার বাতিটা একটু মৃদু আলো ছড়ায়। স্নেহা বিছানায় বসে আছে, অনুপম ওর পাশে এসে বসে। স্নেহা, আমরা এত দূর চলে এসেছি, কিন্তু আমরা এখনো বিয়ে করিনি। বাবা মায়ের দোয়া ছাড়া বিয়ে করে ফেলবো অনুপম। এছাড়া আর কোনো উপায় তো নাই। দেখবে বাবা মা ঠিকই একদিন মেনে নিবে। আমার ভাবতেই কষ্ট হইতেছে। আমি চাই আমাদের সম্পর্কের একটা সামাজিক স্বীকৃতি থাকুক, আমাদের একটা সত্যিকারের পরিবার হোক। কিন্তু আর কোনো কিন্তু না স্নেহা, আমি চাই তুমি শুধু আমার হও চিরদিনের জন্য। স্নেহা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর হালকা মাথা ঝাঁকিয়ে সম্মতি জানায়। অনুপমের মুখে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে। অনুপম ও স্নেহা অবশেষে বিয়ের সিদ্ধান্ত নিয়েছে, যদিও তারা জানে এই সিদ্ধান্ত তাদের জন্য সহজ হবে না। হাতে কোনো টাকা নেই কোনো অভিভাবক, তবুও তারা একে অপরকে ভালোবেসে এগিয়ে যেতে চায়। কালকেই আমরা বিয়ে করব, খুব সাদামাটাভাবে। কিন্তু আমাদের তো কোনো আত্মীয় স্বজন নেই, কোনো বন্ধু বান্ধব নেই। আমাদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমি চাই না আমরা আর এক মুহূর্ত দেরি করি। পরের দিন ছোট একটা মসজিদে তারা নিকাহর জন্য হাজির হয়। কাজী তাদের নিকাহ পড়ান। সাক্ষী হিসেবে থাকে অনুপমের এক সহকর্মী আর মসজিদের ইমাম। এখন থেকে তোমার স্বামী স্ত্রী, তোমাদের জীবন সুখের হোক। আজ থেকে আমি শুধু তোমার অনুপম। সন্ধ্যায় বাসায় ফিরে আসে তারা। আজকের রাতটা তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত। জানো, আমি কখনো ভাবিনি আমাদের সম্পর্কটা এত দূর আসবে। আমিও ভাবিনি, কিন্তু তুমি আমায় কখনো ছেড়ে যাবে না, তাই তো? কখনো না স্নেহা, তুমি আমার জীবন। তোমারে আজকা হ্যান্ডসাম লাগতাছে। তোমারেও বিয়ের সাথে যা লাগতেছে, আজকে তোমারে ভালোবাসা দিয়ে পাগল বানিয়ে ফেলবো। তোমার কি লজ্জা বলতে কিছু নাই? অনুপম রুমের লাইট অফ করে স্নেহার খুব কাছে এসে বলে, সাক্ষী রেখে কাজী রেখে বিয়ে করে তোমারে বউ বানাইছি, আবার কিসের লজ্জা? রাত গভীর হতে থাকে। অনুপম আর স্নেহার সম্পর্কের বাঁধন আরও দৃঢ় হয়। অনুপম আর স্নেহার নতুন জীবনের শুরু হলো, কিন্তু এই জীবন মোটেও সহজ নয়। অভাব অনটনের সঙ্গে লড়াই করতে হচ্ছে প্রতিদিন। আমাদের সংসার কিভাবে চলবে অনুপম? আমি কাজ করছি, তুমি চিন্তা করো না। আমরা একসঙ্গে থাকলেই সব কিছু ঠিক হয়ে যাবে। অনুপম দিনমজুরের কাজ নেয়, কখনো ইটের ভাটা, কখনো রিক্সা চালানো। যে কাজই হোক সংসার চালানোর জন্য করতে হবে। অন্যদিকে স্নেহা ছোট একটা টেলার্সে সেলাইয়ের কাজ নেয়। আজ অনেক কাজ ছিল, হাত ব্যথা হয়ে গেছে। আমার হাতও ব্যথা করছে, কিন্তু জানো আমাদের কষ্টগুলো একদিন রঙিন দিন আনবে। শরীর ক্লান্ত হলেও মন কখনো ক্লান্ত হয় না। একে অপরকে ভালোবাসাই যেন তাদের একমাত্র স্বস্তি। তুমি জানো, কষ্ট যতই থাকুক তোমার পাশে থাকলে সব ভুলে যাই। তুমি আমার শান্তি স্নেহা। অভাবের সংসারে ছোট্ট এক ঘর, পুরনো একটা খাট, কিন্তু দুজনের ভালোবাসা বিশাল এক রাজপ্রাসাদের চেয়েও বেশি আনন্দ দেয়। দিনগুলো কষ্টে কাটলেও ভালোবাসায় কোনো কমতি নেই। অনুপম আর স্নেহা একে অপরের শক্তি হয়ে বেঁচে আছে, কিন্তু স্নেহার পরিবার কি তাদের এই ভালোবাসা মেনে নেবে? তুমি কি সত্যি আমাদের মেয়েকে ভুলে থাকতে পারবে? সে আমাদের ইজ্জত নষ্ট করেছে, ওর জন্য কোনো জায়গা নেই এই পরিবারে। কিন্তু সে আমাদেরই রক্ত। অভিমান যত গভীরই হোক, রক্তের টান ভুলে থাকা যায় না। মাই প্রথম নরম হয়। গোপনে একদিন তিনি খবর পান যে স্নেহা একটা ছোট বাসায় থাকছে, অনেক কষ্ট করছে। মেয়েটা কেমন আছে কে জানে। ওর খোঁজ নেওয়ার দরকার নেই। কিন্তু মা তো মাই। একদিন হঠাৎ করেই তিনি সেই ছোট বাসার সামনে এসে দাঁড়ান। মা, তুমি এখানে? তোকে না দেখে থাকতে পারলাম না মা। মা, আমি প্রতিজ্ঞা করছি স্নেহাকে কখনো কষ্ট দেব না। আমি জানি বাবা, তুমি ওকে সুখী রাখবে। একটা মাই প্রথম মেনে নেয় মেয়ের ভালোবাসা, কিন্তু পরিবার কি তাদের পুরোপুরি গ্রহণ করবে? অবশেষে সব বাধা কাটিয়ে অনুপম আর স্নেহার জীবনে নতুন মোড় নিতে চলেছে, কিন্তু এখনো তাদের ভালোবাসার শেষ পরীক্ষা বাকি। অনুপম, আমি আর পারছি না। স্নেহা, কি হয়েছে বলো? অভিনন্দন, আপনি বাবা হতে চলেছেন। সত্যি? অনুপম, আমরা বাবা মা হচ্ছি। এই খবরে তাদের কষ্টের সব দিন ভুলে যায়। তারা নিজেদের নতুন জীবনের জন্য প্রস্তুত হতে থাকে।
মা হতে চলছিস? হ্যাঁ মা। শুনলে আমাদের নাতনি আসছে। আমাদের কাছে আসতে বলো। অবশেষে কঠিন অভিমান ভেঙে যায়। অনুপমা স্নেহা যখন পরিবারের কাছে ফিরে আসে, সবাই তাদের বুকে টেনে নেয়। আমি আমার মেয়েকে তোকে দিয়েছি, সে যেন কখনো কষ্ট না পায়। আপনি নিশ্চিন্ত থাকুন বাবা। কি মিষ্টি দেখতে হয়েছে। নাম কি রাখলে? অনুপম আর আমার ভালোবাসার প্রতীক। ওর নাম হবে অনুশ্রী। এভাবেই কষ্টের সব বাধা পেরিয়ে অনুপম ও স্নেহার ভালোবাসা পূর্ণতা পায়। তাদের গল্প ছিল সাহসের, ত্যাগের আর একে অপরের প্রতি অবিচল বিশ্বাসের। সমাপ্ত।